আমরা আপনার বড় মেয়েকে নয়, ছোট মেয়েকে আমাদের ঘরের বউ হিসেবে চাচ্ছি। আপনার ছোট মেয়ে কুহুকে আমাদের পছন্দ হয়েছে। এখন যদি আপনাদের আপত্তি না থাকে তবে কুহুর বিষয়ে এগোনো যায়। পাত্রপক্ষ মেয়ে দেখতে এসে বড় মেয়ে মেহুলকে পছন্দ না করে, পছন্দ করেছে তারই ছোট বোন কুহুকে। নতুন শাড়ি চুড়ি পরে পাত্রপক্ষের সামনে থেকে ঘরে ফিরে কথাগুলো শুনছে মেহুল। অবাক লাগছে না কিছুই, শুধু দরজার পাশে এসে মায়ের দিকে একবার নির্বাক মুখ তুলে চেয়ে আবার মাথা নিচু করে রইল। এই মেয়ের জীবনে বোধহয় এর চেয়ে বড় প্রহসন কিছু থাকতে পারে না। খুব অসহ্য হলেও মানুষ আত্মহত্যা করে, সেটাতেও অরুচি ধরে গেছে মেহুলের। এই তো গতকালকের ঘটনা, যখন মেহুল নিজের প্রতি বিরক্ত হয়ে বলেছিল, যদি এবারও ডায়েট করে ওজন কমাতে না পারি কুহু, তবে দেখে নিস আমি সত্যি আত্মহত্যা করব। সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকবে আমার শরীর, তোরা তখন কাঁদবি আর আমি লাশ হয়ে চেয়ে চেয়ে দেখব। আচ্ছা কুহু, আমার লাশ বহন করতে কয়টা মানুষ লাগবে রে? আপাতত চুপ করবি? কী সব অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর কথা বলিস, ভালো লাগে না এইসব। তুই মোটা, এতে তোর আর দোষ না। ফের এমন অলক্ষণীয় কথা বললে আমি খুব খুব রেগে যাব। ধমক দিয়ে নিজের 5 বছরের বড় বোন মেহুলকে থামিয়ে দিল কুহু। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে সে। মেহুল প্রায় 1 মাস হলো অনার্স পাশ করেছে। চাকরি বাকরি করার ইচ্ছে এই মুহূর্তে নেই। এক সময় শুধু মুখের বুলি ছিল বিয়ে করব, বড় হয়ে আমার স্বপ্ন বিয়ে করা। এখন এই সদ্য অনার্স পাশের মেয়ে বয়সে এসে বিয়ের স্বপ্ন দেখে না মেহুল। চিন্তার পুরোটা জায়গা দখল করে আছে তার শরীর। ছোট থেকে ভারী শরীর টানতে টানতে ক্লান্ত সে। অনার চলাকালীন গত 4 বছরে কত শত পাত্রপক্ষ দেখতে এসেছে তার। এসে সার্কাসের শো দেখার মতন করে 500 টাকার কয়েকখানা নোট গুজে পালিয়ে যায়। অমন ভারী শরীরের মেয়েকে নাকি বিয়ে করা যায় না, সংসারের কাজ করতে পারবে না, বাচ্চা কাচ্চা হবে না। আজ বিকেলে ছোট ফুপি এসে আচ্ছা মতো কয়েকটা কড়া কথা শুনিয়ে গেছে মেহুলকে, তাও আবার এই অনাকাঙ্ক্ষিত শরীর নিয়ে। মানুষ সবসময় তার নিজের কাছে এবং ভালোবাসার মানুষগুলোর থেকে বেশি কষ্ট পায়। এই আঘাত সহ্য করাটাও সবচেয়ে বেশি কষ্টের। মেহুলও পারেনি। ছুটে নিজের ঘরে এসে জানলার পাশের চেয়ারে বসে বাইরের দিকে চেয়ে রইল। চোখের জল টলমল করছে। হুট করে 2 ফোঁটা জল টপাটপ গড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে কুয়ো এসে হাজির। কুহুর ধমক খেয়ে মেহুল কিছুটা শান্ত হয়ে গেল। এখন কেবল চুপচাপ টেবিলের দিকে চেয়ে আছে। টেবিলের উপর উপন্যাস বই। শুরুতেই জাহির রাইহানের বরফ গলা নদী। উপন্যাসে মামুদের বোনের কি কষ্ট, কি যেন নাম মেয়েটার, মরিয়ম নাকি মারিয়া, উহ, মনে পড়ছে না আর। আচ্ছা, ওর কষ্ট বেশি নাকি আমার কষ্ট বেশি? মনে মনে ভাবে মেহুল। কুহু এগিয়ে এসে বোনের হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে গালে আলতো ছুঁয়ে দিল। তারপর বলল, আপা, জগতের প্রতিটি মানুষের সুন্দর। মানুষ নিজের নিজের শরীর চেহারা পরিবর্তন করতে পারলে পৃথিবীর কেউ আর অসুন্দর থাকতো না। চোখের জল মুছে নিয়ে মেহুল জবাব দেয়, এই কথাগুলো আমাকে না বলে তোর ফুপুকে বলতে পারিস। সারাদিন মাত্র 2খানা রুটি খাই আমি, অথচ তোর জন্য একটা দারুণ জিনিস এনেছি আপা। এখন মন খারাপ করে থাকলে আমি কিন্তু দেব না। কি জিনিস? তোর পছন্দের কানের দুল, এই দেখ। একটু পিছিয়ে গিয়ে বিছানার উপর বালিশের কোণে লুকিয়ে রাখা দুলজোড়া বের করে এনে দেখালো কুহু। মুহূর্তে ছো মেরে বোনের কাছ থেকে দুলজোড়া কেড়ে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে মেহুল। ইস, কি সুন্দর! এই দিয়ে 38 জোড়া দুল জমা হলো রে। খুশিতে আত্মহারা হয়ে বোনকে শক্ত করে জড়িয়ে ধরল সে। একটু আগের মন খারাপের মুহূর্ত কোথায় যেন ধূলিসাৎ হয়ে গেল। মেহুলের মা আফসানা বেগম 2 বোনের এমন আলিঙ্গন দেখে খুশি। উচ্ছ্বাসে 2 ঠোঁটের কোণ প্রশস্ত হয়ে এলো। এক দৃষ্টিতে মেয়েদের দিকে চেয়ে থেকে খানিকক্ষণে কালো মেঘের ছায়া এসে ভর করল মুখ জুড়ে। ধীর পায়ে ঘরের মধ্যে এগিয়ে এসে তিনি বললেন, এত খুশির কারণ কি শুনি? 2 বোন সারাক্ষণ আড্ডা দেওয়া হয়? মেহুল ভুরু কুটি মেরে করে মাকে জবাব দেয়, আমরা অকাজে সময় দেই, তোমার সব কাজই তো আমি করি মা। তবুও তো তোর বিয়ে দিতে পারি না, আল্লাহ জানে কপালে কি লেখা আছে। মেহুল মাথা নিচু করে ফেলে। পাত্রপক্ষ কম আসেনি, কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার কারণে বরাবর বিয়ে ক্যান্সেল হয়ে যায়। যে কজন রাজি হয় সেখানেও নানান উপহারের শর্ত জুড়ে দেয়। নিজেকে বড্ড বোঝা মনে হয় মেহুলের। মায়ের কাঁধে মাথা রেখে মেহুল বলে, আমার বিয়ে নিয়ে আর এত ভেবো না মা। এসব চিন্তা বাদ দিয়ে চাকরি করব। নিজের খরচ নিজে চালাতে পারলে স্বামীর দরকার নেই। আমি অন্যের হাতে নিজের যোগ্যতা অযোগ্যতার বিচার করতে
দিতে পারবো না। মায়ের গালে হাত বুলিয়ে আফসানা বেগম বলেন, অমন করে বলতে নেই মা, বিয়ে শাদী না করলে সমাজের লোকের নানান কথা। তোকে বিয়ে দিয়ে আমরা চিন্তামুক্ত থাকবো রে, না হলে যে মরেও শান্তি পাবো না। মায়ের কথায় আর জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না সে। মাকে ছেড়ে দিয়ে কুহুর দিকে এক পলক চেয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পাত্রপক্ষের সামনে আবার তাকে সেজেগুজে সেজে দাঁড়াতে হবে। দূরে কোথাও রবীন্দ্রসঙ্গীত বাজছে। সায়ানের খুব পছন্দের ছিল রবীন্দ্রসঙ্গীত। 2 বছর আগে ছেলেটা এখান থেকে চলে গেছে। মনে মনে বেশ খানিকটা ভালো লাগা জমেছিল ওর প্রতি। সায়ান কি সেটা টের পেত? খুব সম্ভবত পেত না। পেলেই গুরুত্ব দেয়নি। গুরুত্ব দেবার জন্য অবশ্য কোনো কারণ খোঁজেনি মেহুল। সে কারণ তার অক্ষরে অক্ষরে মুখস্থ। কেউ একজন পিছন থেকে এসে জড়িয়ে ধরল মেহুলকে। বিস্ময়ের ঘোর কেটে সে ফিরে তাকালো। কুহু চোখ বন্ধ করে বোনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মেহুল বলল, হঠাৎ ভূত ধরেছে নাকি তোর? কাল তোমাকে দেখতে আসছে। যদি ভালোই ভালো বিয়েটা হয়ে যায় তবে বাবা মা কত খুশি হবেন। আমি তাদের দায়, তাই না রে কুহু? আপা। কুহু একটু রেগে গিয়ে গলা ঝাড়ি দিয়ে বলল। মেহুল বলল, সত্যি কথা বললে মানুষ এত রেগে যায় কেন রে? যা পড়তে বস। কিন্তু কুহু সরে না, বোনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এতক্ষণে রবীন্দ্রসঙ্গীত সুরটা সে টের পেয়েছে। কোথায় বাজছে কে জানে। কুহু জিজ্ঞাসা করলো, কোথাও অনুষ্ঠান হচ্ছে নাকি? হুম, সরণী বিদ্যাপীঠে নাচের প্রতিযোগিতা চলছে, আজকে ফাইনাল প্রোগ্রাম। তুমি নাম দাওনি? পাগল পেয়েছিস? আমি স্টেজে উঠলে লোকে তামাশা করে বলবে স্টেজ ভেঙে যাবে রে। হা হা। মেহুলের কৌতুকী হাসি হতে পারে না কুহু। সে জানে তার বোন নিজেকেই উপহাস করে কথাগুলো বলছে। মেহুলের মধ্যে কোনো ভাবান্তর নেই। পাত্রপক্ষ দেখতে আসতে তাকে প্রতিবার এমন হলেও লজ্জায় কুকড়ে যায় মেয়েটা। কি যেন এক আতঙ্ক এসে ভর করে বুকের ঠিক মাঝখানটায়। মেয়েদের জীবন এমন কেন হয়? কেবল মেয়েকেই আয়োজন করে দেখতে আসবে, মেয়েকেই পণ্যের মতো গুছিয়ে প্যাকেটবন্দি করে শোপিচের মতন করে প্রদর্শন করতে হবে। এই প্রথাটা ভাঙবে কবে? কবে মানুষ ছেলে আর মেয়ের সম্পর্কে খোঁজ নিয়ে তারপর উপযুক্ত হলে সরাসরি বিয়ের কথা বলবে? শুধু বিয়ে সর্বপ্রথম দুজন মানুষ পরস্পরকে জানাবে। সব কিছু ঠিকঠাক থাকলে তবেই কেবল বিয়ের কথা পাকা করবে। অথচ প্রথাটা এমন, মেয়েটা সম্পর্কে পুরোপুরি জানার পরেও, মেয়ের পারিবারিক অবস্থা জেনেও আয়োজন করে সিনেমা দেখার মতো পাত্রপক্ষের ভিড়ে বাসার গ্যালারি ভর্তি থাকে। এই সিনেমার টিকিটের মূল্য কেবল পাত্রী দেখার শেষে দেওয়া হলো। পছন্দ হলে কিছু অতিরিক্ত নোট, আর পছন্দ না হলে নোটের ভার কমে যায়। রাতে মেহুলের ভালো ঘুম হলো না। ও জানে পাত্রপক্ষ ওকে পছন্দ করবে না, তবুও কেন তারা জোরাজোরি করছে পাত্রী দেখতে। পরদিন ঠিক বিকেল 3টে দিকে মেহুলকে দেখতে এলো। ছেলের নাম সাদাব। কাপড়ের বেশ ভালো ব্যবসা আছে। অনার্স 3rd ইয়ারে পড়াকালীন হঠাৎ পড়াশোনা ছেড়ে দিয়েছিল। মেহুলের চেয়ে খুব জোর 2-3 বছরে বড় হবে। আফসানা বেগম জোর করে একটা গোলাপি বেনারসি পরিয়ে দিয়েছেন ওকে। সামনের সোপায় 5 জোড়া চোখ ওর দিকে স্বর্ণকারের মতো সতর্ক দৃষ্টিতে চেয়ে আছে। কি বিচ্ছিরি একটা অনুভূতি। মেহুল একবার সামান্য চোখ তুলে তাকালো ওদের দিকে। সাদাব ছেলেটা ভারী একটা চশমা পরেছে। সায়ানও চশমা পরে থাকতো এমনি করে। সায়ানের কথা এই মুহূর্তে ভাবতে চায় না মেহুল। মাথা নিচু করে কেবল ঘরে ফেরার অনুমতি অপেক্ষা করতে লাগলো সে। শ্যামবর্ণের একজন মহিলা জিজ্ঞাসা করলো, তা মা, তোমার নাম কি? মেহুল একটা থতমত খেয়ে গেল। পাত্রপক্ষ নাম না জেনেই চলে এসেছে, তাই কি সম্ভব? মেহুল মাথা নিচু করে জবাব দিল, জি মেহুল। ও, তা তুমি কি কি খেতে পছন্দ করো? আল্লাহর দুনিয়ায় যা কিছু হালাল সবই খেতে স্বাদ জাগে, কিন্তু খেতে পারি না। কেন জানেন? কারণ আমি মোটা, আমাকে খেতে দেওয়া হয় না। সকালে একটা রুটির বেশি আমার ভাগে থাকে না। তাই পছন্দ থাকলে ঠিকঠাক বলতে পারবো না আমার কি খেতে পছন্দ। মহিলাটি যেন কিছুক্ষণ তবদা মেরে বসে রইল। মেহুলের কথাগুলো ধারালো নাকি কথা সেটা বোঝার চেষ্টা করছেন তিনি। ঠিক তখনই কুহু এসে দাঁড়ালো মায়ের পাশে। হঠাৎ ওনার চোখ দুটো যেন কিছুটা চকচক করলো। বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, এই মেয়েটা কে? আফসানা বেগম জবাব দিলেন, আমার ছোট মেয়ে কুহু। কিসে পড়ে সে? এইমাত্র ইন্টারমিডিয়েট। বেশ ভালো। একটু থেমে তিনি আবার বললেন, আপনারা পাত্রীকে ভিতরে নিয়ে যেতে পারেন। এগিয়ে এসে বোনকে নিয়ে চলে গেল। শ্যামবর্ণের মহিলাটি দু বোনের পথের দিকে চেয়ে আছেন। আফসানা বেগমকে তিনি বললেন, আপনার মেয়ে কুহুকে বিয়ে দিবেন না? সবে তো ইন্টারমিডিয়েট পড়েছে মেয়েটা, এখন দেরি আছে। আগে মেহুলের বিয়েটা দিয়ে নেই। হ্যাঁ, তা তো অবশ্য। একটা অনুরোধ রাখবেন, মেহুলের বিয়ের পর আমাদের জানাবেন কেমন?
আফসানা বেগম অবাক হয়ে বললেন, ঠিক বুঝলাম না। দেখুন আপা, আপনার বড় মেয়ে তো, আপনি বুঝেন ওর কি আর ওই সেই শরীর আছে সংসার করার? ধরুন, মেহুলের প্রতি করুণা করে সাদাবের সাথে বিয়েটা দিলাম, কিন্তু আপনার মেয়ে, মনে হয় মেহুল কখনো বাচ্চার মা হতে পারবে না, কিংবা ঠিকঠাক সংসার করতে পারবে না। তাই আমরা বলেছিলাম যে কুহুকে আমাদের বেশ মনে ধরেছে, সাদাবের সাথে মানাবেও বেশ। প্রস্তাব শুনে আফসানা বেগম স্তব্ধ হয়ে গেল। এই মুহূর্তে একজন মা হিসাবে তিনি ঠিক কী অনুভূতি প্রকাশ করবেন সেটা বুঝে উঠতে পারছে না। দরজার কাছে মেহুল দাঁড়িয়ে, মেয়েটা নিশ্চয় সব শুনে ফেলছে। আফসানা বেগম মেয়ের ঘরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। মেহুল চোখে চোখ রাখার ক্ষমতা এখন আর তার নেই। পাত্রপক্ষ আরও কিছু টুকিটাকি কী সব বলে অতঃপর বের হয়ে গেল। তাদের কথা হলো মেহুলের মায়ের পৌঁছায়নি। আফসানা বেগম ঘোর কাটল কাঁধে মেহুলের হাতের উপস্থিতি টের পেয়ে। তিনি পাশ ফিরে তাকালেন। শাড়ি চুড়ি ছেড়ে মেহুল একটা সাধারণ পোশাক পরে দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো অভিযোগ নেই। কি স্বচ্ছ দুটি চোখ তার! তবুও ওই চোখে তাকাতে যেন অধিক ভয়। নিজের ভয়টাকে লুকোতে আফসানা বেগম হঠাৎই কঠিন হয়ে গেলেন। ঝাড়া দিয়ে মেহুলের হাত ছাড়িয়ে নিয়ে কড়া গলায় বললেন, খবরদার ছবি না আমায়। অপয়ামে জীবনের শেষ পর্যায়ে হয়েছেও আর কত হাড় জ্বালাতন করাবি? মেহুল হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেল। মা এসব কি বলছে? ওর গলা দিয়ে একটা আওয়াজও বের হচ্ছে না। কাঠ হয়ে তেমনি ঠাই দাঁড়িয়ে আছে। আফসানা বেগম আবারও বললেন, কতবার বলি মেহুল, একটু কম খা, একটু ডায়েট কর। তা না, ওনার রাজ্যেও গিলি খাওয়া চাই। মায়ের ভারী আওয়াজে পেয়ে কুহু ডাইনিংয়ে এসে দাঁড়ালো। কেমন সংকোচ বোধ হচ্ছে ওর। আপাকে পছন্দ করতে এসে ওকে পছন্দ করে গেছে। ব্যাপারটা নারী হিসেবে গর্বের হলো, বোন হিসেবে বিদঘুটে। মেহুল একবার কুহুর দিকে চেয়ে মাকে অস্পষ্ট স্বর বলল, সত্যি রাজ্য খেয়ে ফেলি মা? আফসানা বেগম জবাব দেন, না। মেহুল কয়েক মুহূর্তে তার দিকে চেয়ে বাইরে বের হয়ে গেল। একটু পর সন্ধ্যা নামবে। এইসব অসহ্য পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে দূরে কোথাও। কুহু বোনের পথের দিকে চেয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মায়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে একবার মা বলে ডাক দিতেই আফসানা বেগম চিৎকার করে বলে উঠলেন, আবার কি চাই তোর? বোনের বিয়ে ভেঙে লজ্জা হয়নি? এখন পারবি সাদাবকে এই বাড়ির জামাই বানাতে? খুশি হয়েছিস না বোনের বিয়ে ভেঙে? মায়ের কথায় কুহুর যেন বুক ফেটে কান্না আসছে। ইচ্ছে করেই তো সে মেহুলের বিয়ে ভাঙেনি। এক্কেবারে না বুঝে হুট করে পাত্রপক্ষ দেখতে চলে এসেছিল সে। মেহুল আপা দেখতে যে অসুন্দর তা নয়, শুধু একটু ভারী এই যা। সাদাব ভাই মোটামুটি শ্যামলা, তবে চেহারায় একটা মায়া মায়া ভাব আছে শুনেছিল সে। তাই বোনের হবু বরকে দেখার লোভ সামলাতে পারেনি। কাঁদো কাঁদো স্বরে সে মাকে বলল, আমি তো ইচ্ছে করে এমনটা করিনি মা, প্লিজ আমাকে ভুল বোঝো না। আমিও তো মনে প্রাণে চাই আমার মেহুল আপার বিয়ে হোক। হ্যাঁ, চাস তো দেখতেই পেলাম। এত মানুষ মরে আর তোরা মরতে পারিস না। আমার জীবনটা ছারকার হয়ে গেল তোদের মানুষ করতে গিয়ে। আফসানা বেগম গলা ভারী হয়ে এল। তিনি আর 1 মিনিট দাঁড়ালেন না। সোজা নিজের ঘরে গিয়ে জোরে শব্দ করে দরজা ঠেলে দিলেন। কুহু কিছুক্ষণ মায়ের দিকে চেয়ে রইল। ও জানে মা রেগে আছে, এই কথাগুলো বলছে। মন থেকে মায়ের কিছুই বলেনি। তবু ভিতরটা কেমন যেন চাপা কষ্ট অনুভূতি হচ্ছে তার। বাসা থেকে বের হয়ে সোজা সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বটতলার মোড়ে এসে দাঁড়ালো মেহুল এখন। মনে হচ্ছে সন্ধ্যা হতে বেশ দেরি বোধ হয়। বাবা রোজ এই রাস্তা দিয়ে বাড়ি ফেরেন বাজার করে। আজও সকালে বাজারে গেছিলেন পাত্রপক্ষের জন্য খাবার দেখবার কিনতে। পাত্রপক্ষ বটে রে। ডান পাশে স্বর্ণালীদের বাসা ছেড়ে সোজা গিয়ে সারণী বিদ্যাপীঠের প্রশস্ত রাস্তায় পাশ ধরে অভয়ারণ্য ক্লাব। এই ক্লাবে আর আগের মতো নেই। আগে এককালে বড় কাপড়ের দোকান ছিল। দোকানের মালিক হঠাৎ ব্যবসা তুলে ভারতে পাড়ি জমা দিলেন। দোকানটা তেমনই পড়ে আছে। এরপর সায়ানরা কয়েকজন বন্ধু মিলে এখানে রংচং লাগিয়ে দেওয়াল অঙ্কন করে গড়ে তুলেছিল ক্লাব ঘরটি। গ্রাম খেলা, আড্ডা দেওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু আলোচনার কেন্দ্রবিন্দু এই ক্লাবঘর। এখন সায়ান নেই, ক্লাবঘরটা আগের মতোই নেই। দরজা ঠেলে ভিতরে ঢুকলো মেহুল। চারপাশে সামান্য মাকড়সার জাল, ভাঙা টেবিলগুলো ধুলো ময়লা জমেছে বেশ। উত্তরটা জানলাটা খুলে দিয়ে একটা ময়লা টেবিলের উপর বসলো সে। এখান থেকে সুন্দর আকাশ দেখা যায়। দেখা যায় ভেতরেরকার কষ্টগুলো। শুধু দেখা যায় না কেবল সায়নকে। সায়ন কলেজ জীবনে এই একটা মাত্র ছেলে যে মেহুলকে একটু বেশিই গুরুত্ব দিত। সময়ে অসময়ে মেহুলের পাশে দাঁড়াতো। মেহুল ধীরে ধীরে কেমন যেন নির্ভরশীল হয়ে গেল সায়নের উপর। প্রতিটা কাজে প্রতিটা কথায় তার সায়নকে চাই। সায়ন বলতো, মেহুল তুমি খুব ভালো মেয়ে, তোমার সাথে যার বিয়ে হবে তার রাজ কপাল। সায়ানের কথায় মেহুল দুটি
চোখের দৃষ্টি প্রশস্ত হতো খুব করে, আর চোখে ওর দিকে চেয়ে মনে মনে একরাশ প্রশ্নোত্তর সেরে নিত। সেই রাজকপুরের মালিক কে সায়ান, তুমি? সরাসরি প্রশ্ন করা হয়নি কখনো। একদিন কলেজের সাংস্কৃতিক প্রোগ্রামে শেষে শাড়ি পরে বাসায় ফেরার পথে সায়ান হঠাৎ থমকে দাঁড়িয়ে বলেছিল, শাড়িতে তোমাকে কি সুন্দর লাগছে। প্রত্যুত্তরে মেহুল কেবল মুচকে হাসি দিল। সায়ান আবার বলল, আচ্ছা মেহুল, তুমি কাউকে ভালোবাসো না? বাসি তো, কখনো তো বলতে দেখিনি। বলার সাহস পাচ্ছি না। আহা বোকা, ভালোবাসার কথা প্রকাশ করে দিতে হয়, না হলে যদি তাকে অন্য কেউ নিয়ে চলে যায়। বলতে বলতে আবার হাঁটতে শুরু করে সে। মেহুল জবাব দেয়, আমি তোমাকে খুব ভালোবাসি সায়ান, খুব খুব ভালোবাসি। মেহুলের হঠাৎ জবাবে সায়ান থতমত খেয়ে যায়। হাঁটা বন্ধ করে রাস্তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। মেহুল বলল, এভাবে দাঁড়িয়ে গেলে কেন? তুমি জানো তুমি কি বলছো? জানি, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি সেটা জানো। আমার কথাবার্তা আচরণে সবই টের পাও তুমি। সায়ান কোনো জবাব দিল না, কেবল অন্য পাশে মুখ ফিরিয়ে উদাস হয়ে চেয়ে রইল। ওর মনে কি চলছে কে জানে। জগতের একজনের মনের খবর জানার ক্ষমতা আরেকজনের নেই। থাকলে প্রতিটা মানুষ অন্যকে জেনে নিয়ে নিজের তৈরি করত তার মতো করে। মেহুল আবার বলল, চুপ করে থাকবে? এটা সম্ভব, কিন্তু কেন? এটা হয় মানে? আমি এরকম তো কিছু ভাবিনি। মেহুল, তুমি এভাবে প্রেমে পড়ে গেলে কেন? প্রেমে যখন একটু একটু করে পড়েছিলাম, তুমি তো সবই টের পাচ্ছিলে। কই বারণ করনি তো। সায়ন জবাব দেয় না, কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা এখন বাসায় চলো, এসব নিয়ে পরে কথা হবে। কিন্তু পরে আর সায়ানের সাথে কথা হয়নি। সায়ান আর কখনো মেহুলের সাথে কথা অবধি বলেনি। ক্লাসে দেখা হলেও দূরত্ব বজায় রেখেছে খুব করে। ওর হঠাৎ আচরণ পরিবর্তনে মেহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কাছের মানুষের অবহেলা সহ্য করার মতো ক্ষমতা মানুষের কম, এক্কেবারে কম। মেহুলও সহ্য করতে পারল না। অনেকটা নিজের কলেজের চৌকাঠ মারাতে পারেনি। একদিন কিছুটা স্বাভাবিক হবার পর কলেজে গিয়ে খবর পেল সায়ান তাদের কলেজ ছেড়েছে। সায়ান চলে যাওয়ার কারণ কি সত্যি আমি? মনে মনে নিজেকে প্রশ্ন করেছিল মেহুল। জবাব মেলেনি। আজও সেই একই প্রশ্ন মনের ভিতরে সে বরফের মতো জমাট বেঁধেছে। জবাবে কেবল উত্তরের হাওয়া এসে ছুঁয়ে গেল তার চোয়ালের চুলগুলো। চোখ বন্ধ করে পরম তৃপ্তি সে হাওয়া ভোগ করছে। কেউ খোঁজ নিতে আসবে না, আসার প্রয়োজনও নেই। অবশ্য কুহু হাল ছাড়বে না, খুঁজতে খুঁজতে চলেও আসতে পারে। বোনের ঘর থেকে বের হয়ে আসার ব্যাপারটা সত্যিই ভালো লাগেনি কুহুর। অনেক ভেবেচিন্তে সেও বাইরে বের হয়ে এলো। বোনকে খুঁজতে হবে। বুকের ভিতর খুব যত্ন করে দুঃখে পুষে রাখে তার বড় বোন মেহুল। সেখানে বৃষ্টি হয় না, কেবল গ্রীষ্মের দাবদাহ খরা চলে, শুধুই খরা। কাউকে কিছু জিজ্ঞাসা না করে একা একা এদিক সেদিক খুঁজল সে। কোথাও গেছে কে জানে। দুই ঠোঁটের একত্রে করে একবার ফু ছেড়ে নিচের ঠোঁট কামড়ে ধরে ভুরু কুচকে ধারণা করার চেষ্টা করলো ঠিক কোথায় যেতে পারে মেহুল। এমন সময় পিছনে কারো যেন পদক্ষেপের অস্তিত্ব টের পেল। ঘাড় ঘুরিয়ে তাকাতে চমকে যায় কুহু। সাদাব? আমতা আমতা করে জিজ্ঞাসা করে সে। সাদাবকে জিজ্ঞাসা করে, আপনি? নির্লিপ্ত গলায় সাদাব বলে, হ্যাঁ আমি, কি চাই? তোমাকে কিছু কথা বলার প্রয়োজন, কিন্তু আমার কোনো কথা শোনার ইচ্ছে নেই। যা শোনানোর তা তো আমাদের বাড়িতে শুনিয়েছেন। এবার আসতে পারেন, আল্লাহ হাফেজ। কিন্তু সাদাব নড়ল না। মাথা দুলিয়ে এসে বলল, দেখো কুহু, তুমি আমাকে ভুল বুঝছো। আমার কথাগুলো বলা খুব প্রয়োজন। তোমাকে জানাতে না পারলে আমি হয়তো অশান্তিতে পাগল হয়ে যাব। সাদাব এই অনাকাঙ্ক্ষিত কথায় কুহুর বুকটা ধক করে উঠল। আবার কিসের কথা নতুন করে শোনাতে চায় সে? বোনের বিয়ে ভাঙার একমাত্র কারণ এখন নিজেকেই মনে হচ্ছে তার। এর মধ্যে সাদাব ভাইয়ের সাথে যদি কেউ কথা বলতে দেখে নেয়, তাহলে মেহুল এবং মায়ের সামনে মুখ দেখাতে পারবে না আর। পাত্রপক্ষের সামনে বাবা ছিলেন না, অফিস থেকে হাফ বেলায় ছুটি পাননি তিনি। এখন যদি বাসায় ফিরে আসেন, ভয়ে গলা বুক শুকিয়ে আসছে কুহুর। দাঁতে দাঁত চেপে কড়ায় বলতে লাগলেন, আপনার কোনো কথাই আমার শোনার ইচ্ছে নেই। এমনকি পরের বার যেন আমাদের আর দেখা না হয়। এবার দয়া করে রাস্তা ছাড়ুন, অনেক ভণ্ডামি দেখেছি আপনার। কিন্তু কুহু, আমার তো তোমাকে কিছু কথা বলার খুব প্রয়োজন। বিশ্বাস করো, আমি উল্টোপাল্টা কিছুই বলবো না। মানছি আমার জন্য মেহুলের আজ এই অবস্থার মুখোমুখি হতে হলো, কিন্তু সত্যি আমার কিছু করার নেই। মেহুল যে তোমার বড় বোন, আর ওকে আমার পরিবার দেখতে যাবে, এটা আমি বুঝতেই পারিনি। আমি কাউকে ভালো না বাসতে পারলেও তার সাথে সংসার করব কিভাবে ঠকাবো বলো? আমি তোমাকে কিছু একান্ত ব্যক্তিগত কথা জানাতে চাই, শুনবে কুহু? সাদাব বড্ড নিরহ ভঙ্গিতে কথাগুলো বলেই ফেলল। কুহু পুরো স্তব্ধ হয়ে গেছে। সাদাব ভাই, এসব কি বলছেন? আসলে কি সম্ভব? মাথাটা কেমন যেন ঘুরে উঠল তার। সাদাবের দিকে তাকানোর সাহস পাচ্ছে না আর। এর চেয়ে
অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি কিংবা মুহূর্ত একটা মেয়ের জীবনে ঘটতে পারে না। মানুষটার কথাগুলো কেমন যেন রহস্যে ঘেরা। প্রায় মিনিট খানেক পর সে দম নিয়ে বলল, আচ্ছা শুনবো, কিন্তু এখানে আমি কিছু শুনতে পারবো না। হুট করে আমার আপা দেখে ফেলবে, খুব কষ্ট পাবে। আমি আমার আপাকে কষ্ট দিতে চাই না। আপনি পরে কখনো বলবেন। আচ্ছা, তুমি যেমনটা বলবে। তবে আমাদের একসাথে দেখলে তো তোমার সমস্যা। এক কাজ করো, যদি আপত্তি না থাকে তোমার ফোন নাম্বারটা আমাকে দেবে। ওয়াদা করছি অপ্রয়োজনে কল দিব না। কয়েক মুহূর্ত মাটির দিকে চেয়ে কি ভাবলো, ভাবনার গভীর কুলে কিংবা কিনারা হিসাবে তার জানা নেই। অনেকটা দোটানার মধ্যে থেকে সাদাবকে নিজের ফোন নাম্বার দিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। অন্ধকার নেমে আসছে বেশ। সাদাব ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মৃদু হাসলো। এই হাসির রহস্য কেবল সাদাব ছাড়া কেউ জানে না। বাকি কেউ জেনে থাকলে গোপনেই রয়ে যাবে, অগোচরেই চেপে যাবে সব। হাঁটতে হাঁটতে ক্লাব ঘরের সামনে আসতে কুহু লক্ষ্য করলো মেহুল এগিয়ে আসে। ক্লান্তি নেই, রাগ নেই, অভিযোগ নেই, এমনকি অনুযোগেরও নেই। মানুষটা এই মুখটা বড্ড ভয়ের। মনের ভিতরে কিছু থাকা একটা চাই, খুশি, রাগ কিংবা মন খারাপ। কিন্তু এভাবে নিস্তব্ধ রূপ মানুষের ভিতরে পুরে নির্জীব হয়ে যাবার শেষ মুহূর্ত। এই মুহূর্তে মানুষের নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। তখন মৃত্যু তাদের কাছে সহজ লাগে, তবু মরে নিজেকে শান্তি দিতে চায় না। অদ্ভুত এক মুহূর্ত বটে। মেহুলকে দেখে স্থির দাঁড়িয়ে ও কাছে আসতে কুহু বলল, তোমাকে খুঁজে খুঁজে হয়রান। ভয় পাচ্ছিস কেন? আমি আত্মহত্যা করতে এসেছি? মানুষের কিছু মুহূর্ত থাকে যখন সে আত্মহত্যা করে নিজেকে চিরতরে শান্তি দিতে চায় না, এভাবে কষ্ট উপভোগ করে। আমিও করেছি। এই কুহু শোন, আমার না অবশ্য কোনো কষ্ট নাই রে। বলতে বলতে মেহুলের গলাটা কেমন যেন ভারী হয়ে আসলো। অন্যদিকে দৃষ্টি ফিরে বলল, নদীর পাড়ে যাবি? প্রশ্ন করে ওর জবাবের অপেক্ষা না করে মেহুল হাঁটতে থাকে নদীর দিকে। কুহুও জবাব দেয় না, কেবল বনের পথ অনুসরণ করে থাকে। প্রায় 3-4 মিনিট পথ। পুরোটা পথ জুড়ে কুহু একটা শব্দ করে কথা বলছে না। আপার কাছে কথা শুরু করতে বড্ড সংকোচ হচ্ছে ওর। মেহুল এক মনে কিসব যেন ভাবছে। নদীর পাড়ে এসে একটা পাথরের উপর বসলো সে। প্রায় 400 গজের দূরে লোকজনের যাতায়াত চলছে এখনো। মাছের ব্যবসায়ের সংখ্যা বেশি। সেদিকে তাকিয়ে মেহুল বলল, তুই কি ভাবছিস আমার বিয়ে হচ্ছে না বলে মন খারাপ? আমি কিছুই ভাবছি না আপা। আমি জানি তুই এটাই ভাবছিস, কিন্তু বিশ্বাস কর, আমার মোটেও এ কারণে মন খারাপ না। আমি ভাবছি শুধু কেবল বিয়েটা করলেই আমার বাবা মা দম ছেড়ে বাঁচবে। প্রতিটা বাবা মাই তাদের বিয়ের ব্যাপারে বিয়েটা হলে কিভাবে নিশ্চিত জীবন ভেবে নেয় বলতে পারিস? হতেও তো পারে বিবাহিত জীবনে আমি চরম অসুখী হলাম। তখন তখন তারা কিভাবে নিশ্চিত হবে? প্রতিটা বাবা মায়ের কাছে খুব করে এই প্রশ্নটা করতে ইচ্ছা করে। কুহু জবাব দেয় না, কেবল বোনের পাশে গিয়ে ওর কোলে উপর মাথা দিয়ে নদীর দিকে চেয়ে থাকে। সাদাব ভাইয়ের কথাটা হঠাৎ মনে পড়ে গেল। আপাকে বলাটা বোধহয় উচিত হবে না। কি করবে সেটাও মাথায় আসছে না তার। নিজেকে একরকম যা ইচ্ছা তাই বুঝ দিয়ে প্রসঙ্গ পাল্টে মেহুলকে বলল, এরপর কি সিদ্ধান্ত নিতে চাইছে তুমি? তুহিনের সাথে কথা হয়েছিল গতকাল। ওর অফিসে রিসেপশন স্পটটা খালি আছে। ভাবছি জয়েন করে নিব। অনেক তো হলো, বাবা মায়ের দায় তো ছাড়তে পারলাম না। এবার নিজের মতো করে বেঁচে দেখি। কালকেই যাব। বলে কুহু চোখ বন্ধ করে নেয়। মেহুল ছোট বোনের মাথায় নীরব হাত বুলিয়ে চালছে। আর কোথাও যাবার নেই তার। সকাল 9:30 নাগাদ তুহিন এসেছে বাসায়। ডাইনিং টেবিলে বসে পরাটা আর ডিমভাজি চিবাচ্ছে। মেহুল বারবার করে বলেছিল আসার আগে কল দিতে, কিন্তু সে দেয়নি। মেহুলের বাসায় আসার তার উদ্দেশ্য ছিল, আফসানা বেগম ভারী সুন্দর পরাটা ভাজি করেন। সেটা খাওয়ার লোভ সামলাতো দায় তুহিনের পক্ষে। বিয়ের 7 মাস পর হতে চলেছে তার। স্ত্রীর হাতে রান্না খুব একটা তৃপ্তি নিয়ে খেতে পারে না। কাউকে অহেতুক প্রশংসা করে তাকে খুশি করা যায় না। দুই একবার উদরপূর্তিও করা যায়, কিন্তু তৃপ্তি ভরে রোজ খেতে গেলে প্রশংসা দিয়ে চলে না। তার জন্য ভালো খাবার চাই। তুহিন খাবার খেতে খেতে মেহুল রেডি হয়ে গেছে। জবটা মোটামুটি কনফার্ম। এখন শুধু অফিসে গিয়ে ফাইনাল সিদ্ধান্ত পেলেই হবে। দুজনে একটা সিএনজি ভাড়া করে রওনা দেয় অফিসের উদ্দেশ্যে। সিএনজি জিনিসটা অদ্ভুত লাগে মহুলের। কেমন যেন জেলখানায় গারদ দেওয়া হয়। চাইলে কোথাও লাফ দিয়ে পালানো যাবে না। দুপাশের পর্দাগুলো নামিয়ে দিলে যেন একটা গুপ্তচর। সিএনজি চড়তে ভালো লাগে না ওর। গত বছর পত্রিকায় একটা নিউজ ভাইরাল হয়েছিল। সদ্য অনার্স 2য় বর্ষের পড়ুয়াকে সিএনজির মধ্যে কি বীভৎস এক মুহূর্তে মুখোমুখি হতে হয়েছিল মেয়েটিকে। নিউজ শোনার পর থেকে আর কখনো সিএনজিতে চড়েনি মেহুল। কেমন যেন আনমনে চোখ বন্ধ হয়ে এলো ওর। তুহিন এক পলক ওর দিকে চেয়ে বলল, ঠিক আছিস মহুল? চোখ বন্ধ করে মেহুল জবাব দেয়, আছি তো।
মেহুল, আমার বোধহয় তোকে বিয়ে করা উচিত ছিল। সুযোগ থাকলে তোকে সত্যি বিয়ে করতাম। মেহুল চোখ মেলে তাকালো আর চোখে তুহিনের দিকে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থেকে বাইরের দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, আমার মায়ের হাতে পরোটা খাওয়ার জন্য? সেটা পরোক্ষ কারণ, কিন্তু মানুষ থাকে যারা খুব গুণবতী। তুইও তেমন একটা জিনিস কি বুঝেছি জানিস মেহুল? মেয়েদের বিয়ের আগ পর্যন্ত কেবল রূপ দেখে বিচার করা হয়, যোগ্য মনে করা হয়। বিয়ের পর যখন সবাই নতুন বউ দেখানোর পর্ব শেষ হয়ে যায়, তখন থেকে সেই বউয়ের রূপ কদরও শেষ। এরপর থেকে গুণের অভাবে বউরা হয়ে যায় অপ্রিয়। মেহুল ওর দিকে আরেকবার আর চোখ চেয়ে হঠাৎ অদ্ভুতভাবে হেসে ফেলল। এই হাসির রহস্য তুহিন বুঝতে পেরেছে কিনা কে জানে। মেহুল মনে মনে ভাবল, ওই ক্ষণিক প্রদর্শনের জন্য গুণবতীরা সমাজের পিছনের কাতারে থেকে পিছনেই পড়ে থাকে। গুণের কথা কেবল মনে পড়ে আবদ্ধ হবার পর। ভাবতে ভাবতে অফিসে পৌঁছে যায় দুজনে। টিলে একটা সালোয়ার কামিজের সাথে চুল ছেড়ে দিয়েছে মেহুল। অফিস ঢোকার সময় একটা খেয়াল করলো দারোয়ান কেমন যেন করে তাকিয়ে আছে ওর দিকে। ব্যাপারটা তখন বুঝতে না পারলেও অফিসে ঢুকে সবার দিকে এক পলক চোখ বুলিয়ে ঠিকই অনুভব করতে পেরেছি কি অস্বস্তিকর জায়গায় চলে এসেছে সে। ভাবতে গা গুলিয়ে যাচ্ছে। অফিস ভর্তি মানুষ ওর দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, যেন এই প্রথম চিড়িয়াখানার প্রাণী দেখছে ওরা। তুই ব্যাপারটা লক্ষ্য করে বলে উঠল, অফিসে তুই নতুন তো, নতুন মানুষ অপরিচিত হলে মানুষ এমন তাকায়। তুহিন একটু হাসার চেষ্টা করলো বটে, কিন্তু ব্যর্থ। মেহুল বলল, আমি 12-13 বছরের সদ্য কিশোরী না তুহিন, আমাকে না বুঝালেও চলবে। হ্যাঁ, অস্বস্তি লাগছে আমার, কিন্তু এসব গায়ে মাখতে ইচ্ছে করে না। এবার সত্যি তুহিনের মুখে হাসি ফুটল। মেহুলের ধৈর্য শক্তির সাহস আছে বটে। ওকে ওয়েটিং রুমে বসিয়ে অফিসের ভিতরে গিয়ে খোঁজ খবর নিতে গেল সে। এদিকে মেহুল একা একা চুপচাপ বসে আছে, এক মনে কাচের দেওয়ালের বাইরের দিকে বাস, ট্রাক, ট্যাক্সির চলাচল। বিদ্যুতের হর্ন অবশ্য খারাপ লাগে না। একজন 27-28 বছর বয়সী অফিসের স্টাফ এসে ওকে জিজ্ঞাসা করলো, নতুন জয়েন করেছেন দিদি? মেহুল সম্বিতি ফিরিয়ে পায়। কিছুক্ষণ বোকার মতো মিটমিট করে চেয়ে থেকে পাল্টা প্রশ্ন করে, আপনাকে বলেছিলাম? জি। হ্যাঁ, তবে এখনো জয়েন করিনি। আজ ভাইবা আছে। কনফার্ম হলে ইনশাল্লাহ জয়েন করতে পারবো। মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আপনার হয়ে যাবে। আগে যে মেয়েটা রিসেপশনে ছিল, একেবারে পাতলা পাঁপড়, চেয়ারের মধ্যে যেন হারিয়ে যেত। অমন মানুষ রিসেপশনিস্ট মানায় না। আপনি মাশাআল্লাহ সুন্দরী আছেন। আপনার মধ্যে একটা ভারী ভারী ভাব আছে। আপনি টিকে যেতে পারেন। মেহুল একবার স্মিত হাসি হেসে ধন্যবাদ দিল। তারপর তার চুপ করে রইল। মেয়েটা তাকে প্রশংসা করলো নাকি টিটকারি করলো এটা ভাবতে পারছে না সে। ভাবার ইচ্ছেও নেই এই মুহূর্তে। জগতের মানুষ একে অপরকে অপমান দিতে পারে, মান দিতে জানে না। অন্যকে উপহাস করে পিছে ধাক্কা দিয়ে ফেলে দিতে জানে, কিন্তু হাত ধরে ভরসা দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না, কাউকেই না। তুহিন এসে মেহুলকে ভাইবা বোর্ডের ভিতরে নিয়ে যাবে। ঠিক তখনই মেহুলের বাবা জনাব আলতাফ হোসেনের ফোন এলো। বাবার সাথে আসার সময় দেখা হয়নি, দোয়াটাও চাওয়া হয়নি। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকা একটি মানুষ, স্বল্প বেতনে চাকরির মানুষগুলো কাজের ভারটা একটু বেশি। বাবা নিশ্চয়ই শুভকামনা জানাতে ফোন করেছেন, মনে মনে ভাবলো সে। তারপর কল রিসিভ করতে ওপাশ থেকে বাবার স্বর এলো, মেহুল, যেখানেই থাকো খুব দ্রুত বাসায় চলে এসো। মেহুল কিছুটা অবাক। বাবা কি জানতেন না আজ আমি চাকরির ভাইবা? এভাবে হুট করে বাসায় আসতে বলার মানে কি? মেহুল কিছুটা কম্পিত গলায় বলল, বাবা একটু পরে তো আমার চাকরির ভাইবা, ভাইবাটা শেষ করে আসি, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তুমি আর কথা বাড়িও না মেহুল। বাবা ফোন রেখে দিলেন। কিছুক্ষণের জন্য যেন স্তব্ধ হয়ে গেল সে। কিসের এত তাড়া বাবার? তুহিন বেশ কয়েকবার ওকে জিজ্ঞাসা করলো, কোনো ফায়দা পেল না। শেষমেশ তুহিন আই এম সরি বলে অফিস থেকে বেরিয়ে এলো। তুহিন বোকার মতো চেয়ে আছে। অনেক কষ্ট করে চাকরিটা ম্যানেজ করে দিয়েছে। মেহুলের চাকরিটা সত্যি দরকার ছিল। সেই চাকরি নামক সোনার হরিণ পায়ে ঠেলে আই এম সরি বলে এত সহজে ছেড়ে যাবার মানুষ তো মেহুল না। বাসায় ফিরে ঢুকে একটা বড়সড় শক খেলো। এই 1-1.5 ঘন্টার মধ্যে ফুপি এসেছেন, ছোট মামাও এসেছেন, পরিচিত অপরিচিত কয়েকজন আত্মীয় স্বজন। ডাইনিং রুমে কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো সে। ঘটনাটি কি আসলে? আফসানা বেগমের মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিল সে। মায়ের চুপচাপ, ভালো কিংবা মন্দ কোনো অনুভূতি নেই তার। কুহু বেশ খুশি, বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে না। মায়ের কাছে গিয়ে মেহুলকে জিজ্ঞাসা করলো, বাবা মা কোথায়? আফসানা বেগম জবাব দিলেন, তোর তাহিদ চাচার সাথে একটু বাজারে গেছিল, সেই অনেকক্ষণ হলো। এতক্ষণ তো চলে আসার কথা। তুই চল ভেতরে চল। সে না হয় গেলাম, কিন্তু বাসায় আজ কোনো অনুষ্ঠান নাকি? হ্যাঁ। কিসের? কিসের আবার? তোর বিয়ের। আজ তোর বিয়ে।
আজ মানে একটু পর মানে? বেশ উঁচু গলায় কথাটা বলে উঠল মেহুল। তার বিয়ে এভাবে হঠাৎ করে? বাবা মা কি পাগল হয়ে গেছেন? বলা নেই কওয়া নেই হুট করে বিয়ের আয়োজন। মেহুলের প্রতিক্রিয়ার জন্য বাসার সবাই বোধহয় আগের থেকে প্রস্তুত ছিল। কাদো মধ্যে ভাবান্তর লেশমাত্র নেই। এ যুগের মেয়েকেও না জানিয়ে বিয়ে ঠিক করার তেমন চল নেই। সেখানে মেহুলের মতো শিক্ষিত একটা মেয়ে এভাবে বিয়ে করতে রাজি হবে না, এই সব কিছু বাড়ির লোকগুলো আগেই ভেবে রেখেছে। ফুপি উঠে এসে মেহুলের হাত ধরে বলল, ঘরের ভিতরে চল, বলছি সব। কিন্তু মেহুল যেতে নারাজ। অনেক জোরাজোরি করে তাকে ভিতরে নিয়ে গেলেন ফুপি। আফসানা বেগম ওই নিরস ভঙ্গিতে মেয়ের পিছু পিছু ঘরের ভিতরে উপস্থিত হলেন। মেহুল প্রশ্নাত্মক চোখে একবার ফুপিকে আর একবার মাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারো মুখে কোনো কথা নেই। মেহুল বেশ বড় করে এক দম নিয়ে বলল, তোমাদের মাথায় কি চলছে আমাকে দয়া করে একটু জানাবেন? ফুপি একবার আফসানা বেগমের দিকে দৃষ্টি রাখলেন, তারপর মেহুলের পাশে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে বলতে লাগলো, আচ্ছা মেহুল, আমরা কখনো তোর খারাপ চেয়েছি? ওসব বাদ দাও, আসল কথা বলো। দেখ মা, তোর বিয়ে নিয়ে কত ঝামেলা পোহাতে হচ্ছে তা তুই ভালো করেই জানিস। গতকাল একটা পাত্রপক্ষ, থাক সেসব কথা আর না বলি। আমার ভাইটা মানে তোর বাবার মুখের দিকে একবার তাকিয়েছিস? মানুষটা যেন বেঁচে থেকেও মরে আছে কাঠের মতো। আজকের এই যে পাত্রটা, যে কিন্তু তোর ছবি দেখে বিয়েতে রাজি হয়েছে, তার রাজি, বাড়ির লোকও বিয়েতে রাজি। এমন সোনায় সোহাগা ছেলে কি সবসময় পাওয়া যায় বলতো? আমি যে এত মোটা, আমাকে দেখেও কোনো প্রশ্ন করেনি ওরা। বিশ্বাস করবি কি না জানি না, তবে সত্যি প্রশ্ন করেনি। শুধু একটাই প্রশ্ন, আমাদের, আপনাদের মেয়ে রাজি তো? মেহুল কয়েক মুহূর্ত মাথা নিচু করে কি জানি ভাবছে। ছবিতে বাস্তবের চেয়ে বেশ মোটা লাগে। অসুন্দর সে নয়, কিন্তু অতিরিক্ত মোটা হলে মানুষকে আগলি দেখায় বড্ড। আমিও তো হয়তো এমনই মনে মনে ভাবে। ফুপু আবারও বললেন, তোর কি সিদ্ধান্ত? মেহুল ফুপির চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মায়ের দিকে তাকালো। মা গভীর উৎসুক দৃষ্টি কেবল চেয়ে আছে। মেহুল বলল, পাত্রকে বিয়ের জন্য একবার দাওয়াত দিয়ে নিয়ে এসে এখন আমার মতামত চাইছে ফুপি? এসব প্রহসন আমার সাথে চলে না। এখন আমি না করে দিলে কি লোক হাসবে? বাবা মুখ দেখাতে পারবে না? এইসব ইমোশনাল টর্চার মেয়েদেরকে অহরহ সহ্য করতে হয়, আমাদেরকে মেনে নিতে হয়। এমনকি মেয়েরাও মেয়েদেরকে বেশ ইমোশনাল টর্চার করতে জানে। এই যেমন তুমি আর তোমরা। তোমরা খুব ভালো করেই জানো, কোনো মেয়েকে এভাবে বললে তার আর দ্বিতীয় কোনো অপশান থাকে না। সেইটাকে কাজে লাগাও খুব সুন্দর করে। মা বরাবর নিশ্চুপ। ফুপি জোরপূর্বক একটা কৃত্রিম হাসি রেখা টানার চেষ্টা করে ব্যর্থ হলো। আরও একটু আগ্রহ নিয়ে তিনি বললেন, ছেলেটা সত্যি খুব ভালো। কি করে জানিস? যে মেয়ে বিয়ের বরাবর ভেঙে যায়, তার কোনো ছেলে সম্পর্কে এত খোঁজ রাখার প্রয়োজন নেই। যা কিছু করুক, অন্তত আমার মতো অভাগী তো না। আহা, এমন করে বলে না মা, তোর ভাগ্য খুলছে রে মেহুল। ভাগ্য অভাগ্য নিয়ে আমি এখন আর ভাবি না। আমি কি একটু ছেলেটার সাথে কথা বলার সুযোগ পাবো? উনি এলে একটু কথা বলতে দিবে? ফুপির কপালে কুঞ্চিত হয়ে গেল। আফসানা বেগম মাথা নিচু করে আছেন। ফুপি কি আদৌ তাকে কথা বলার সুযোগ দিবেন? বুঝে ওঠা কষ্টকর। দিয়ে গেল, পাত্র চলে এসেছে। ফুপি আর কথা বাড়ালো না। একবার বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরোলো। মেহুল জানলা ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। আজ তার সত্যি বিয়ে। ভালো হোক কিংবা মন্দ হোক, বিয়ে তার হচ্ছে। মানুষটা কেমন যে হবে কে জানে। যদি খুব ভালো একজন বন্ধুর মতো হয়ে যায়, তবে একদিনের গ্লানিগুলো বুক থেকে ধুয়ে মুছে নিতে পারবে সে। ভাবতে ভাবতে চোখের কোণে পানি জমে উঠল তার, কিন্তু মুছে নেওয়ার চেষ্টা করলো না। অনেকটা স্বপ্নের মতো করে বিয়েটা হয়ে গেল মেহুলের। ভাবতে পারছে না আজ তার বিয়ে। ছেলের সাথে আলাদা করে একটু অবশ্য কথা বলতে চেয়েছিল, কিন্তু বড়দের চোখের দিকে তাকিয়ে সাহস হয়নি বলার। ছেলেটা বোধহয় তেমন আগ্রহী নেই আলাদা করে কথা বলার, তাই মেহুলও চুপ হয়ে গেছে। নিশ্চয় মেহুলের সম্পর্কে আগেভাগে জেনে এসেছে। মেহুল এক পলক পাত্রের দিকে চেয়েছে। আদিব আহমেদ, বয়স প্রায় 32 বা 34। শান্ত চাহনি। শ্বশুরবাড়িতে যখন পৌঁছালো রাত 8টা বেজে গেছে। বাড়িতে খুব বেশি মানুষের আনাগোনা নেই। বিশাল আয়োজনের বিয়ে হলে তবেই না মানুষ জানবে। আদিবের ঘরে মেহুলকে বসিয়ে দিয়ে বাসায় কতিপয় আত্মীয় স্বজন আনন্দে উল্লাস করছে। একজন মধ্যবয়সী মহিলা ঘরে ঢুকে মেহুলের ঘোমটা খুলে কিছুক্ষণ হাত বুলিয়ে চেয়ে চেয়ে দেখে হঠাৎ বলেন, মেয়ে স্বাস্থ্যবান হলে দেখতে শুনতে বেশ ভালোই আছে। আমার তো মনে হয় টায়রার চেয়ে বেশ ভালো। মেহুল একটু অবাক হয়। আর চোখে মহিলার দিকে চেয়ে দেখতে পেল। ওনার চোখে মুখে কেবল বিজয়ের উচ্ছ্বাস, আর কিছু রহস্যের সন্ধান সেখানে নেই। বড্ড অস্থির লাগছে ওর। সুন্দর হোক বা না হোক,
কোন মেয়ের সাথে আর একটা মেয়ের তুলনা করাটা একেবারে বেমানান। তার চেয়ে বড় কথা হলো, এত মানুষ থাকতে টায়রা নামের কারোর সাথে তার তুলনা কেন? টানা ৮ ঘন্টা এভাবে অস্থিরতার মধ্যে উৎসুক করে ড্রেসিং টেবিলের কোণায় দিকে দৃষ্টি পড়ল তার। আদিবের সাথে বিয়ের পোশাকে একটি মেয়ে, দুজনে হাসি আসা মুখ। ওই হাসিটুকু কি ভয়ঙ্করভাবে লাগছে মেহুলের বুকে। আদিবের সাথে অন্য কোনো মেয়ে। আস্তে আস্তে মানুষজনের বাইরে যেতে শুরু করছে। মেহুল অপেক্ষায় আছে সবাই কখন বাইরে যাবে। তাই ছবিটাকে তাকে যেমন ভাঙচুরে দিচ্ছে, তেমনি মনটাকে বদলে দিয়েছে এক নিমেষে। এক পর্যায়ে মেহুল একমাত্র ননদকের কাছে পাওয়া গেল। খাট থেকে দরজার দিকে একটু দূরে সোফায় ৩ জন গল্পগুজব করছে। মেহুল ওর ননদকে ইশারা দিয়ে ডেকে পাশে বসালো। তারপর বলল, আচ্ছা নন্দিতা, একটা কথা জানতে চাই, বলবে? নতুন বউয়ের কাছ থেকে শোনা সামান্য কথাও অনেক বেশি মনে হয়। এদেশে নতুন বউ মানে ভীষণ মাত্রার আকর্ষণের বস্তু। ভাবির প্রশ্নে আহ্লাদে গদগদ হয়ে নন্দিতা বলল, হ্যাঁ অবশ্যই, কি লাগবে বলো? উম আমার কিছু লাগবে না, তবে না, এইবারে সবাইকে দেখছি, কিন্তু ওই ছবির মেয়েটাকে তো দেখছি না, বলে ড্রেসিং টেবিলের দিকে ইশারা করে দেখালো মেহুল। নন্দিতা কয়েক মুহূর্ত ছবির দিকে চেয়ে থেকে মেহুলের মুখের দিকে ফিরে তাকালো। তারপর বলল, ভাবি তুমি টায়রাকে চিনলে না? আরে ওই তো টায়রা। টায়রা মানে? এমা, তোমার বাবা মা টায়রার সম্পর্কে বলেনি? ওই তো আদিব ভাইয়ের প্রাক্তন স্ত্রী। ওর সাথে ডিভোর্স হয়েছে বলেই তো ভাইয়ার সাথে তোমাকে বিয়ে দেওয়া হলো। তোমাকে তোমার বাড়ির লোক বলেনি? মনে নেই ওদের ব্যাপারে? ছবিটার দিকে আর তাকানোর সাহস পেল না মেহুল। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠেছে। এত বড় সত্যি ওর থেকে সবাই লুকিয়ে গেল। কেউ না পারুক, মা অন্তত বলতে পারতেন। নিজেকে এই মুহূর্তে সবচেয়ে অসহায় লাগছে ওর। কান্না পাচ্ছে খুব করে, কিন্তু চোখের জলও এখন বেইমানি করে চলছে। নন্দিতা ঘর থেকে চলে গেছে। পুরো ঘরটাই নীরবতা। এদিক ওদিক নাচে নিজের ফোনটা বের করে বারান্দার কাছে গিয়ে দাঁড়ালো। মায়ের নাম্বার খুঁজে কল দিল। 2বার রিং হওয়ার পরেও কল রিসিভ করলো না। অবাক না হয়ে হতবাক হবে, সেটা এখন ভাবাচ্ছে না তাকে। বাধ্য হয়ে কুহুর নাম্বারে কল দিতে হলো তাকে। ওপাশ থেকে কুহুর ভারী গলার স্বর, আবার ঠিকঠাক পৌঁছেছো তোমরা? মেহুল ওর প্রশ্নের জবাব না দিয়ে বরং পাল্টা প্রশ্ন, মায়ের ফোনে কল দিলে কল ধরছে না কেন রে কুহু? কয়েক মুহূর্ত নীরব থেকে কুহু জবাব দিল, আপা, তুই চলে যাবার পর মা কেমন জানি করছেন, একা একা কাঁদছেন, বলছেন আমার মেয়েটার সর্বনাশ হতে দেখলাম চোখের সামনে। অমন ভাগ্য যেমন আমার চরম শত্রুরও না হয়। মেহুল কেবল একবার উপহাসমূলক হাসি দিল। ঠিক তখনই কুহুর ফুপি এসে দাঁড়ালেন পাশে। কুহুর থেকে ফোনটা কেড়ে নিয়ে মেহুলকে উদ্দেশ্য করে বললেন, মা, নতুন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি গিয়ে এভাবে রাত বিরেতে ফোন করে কথা বলতে নেই, লোকে খারাপ বলবে। আর তোমরা যে আমার সাথে এত বড় জঘন্য একটা ঘটনা ঘটিয়ে ফেললে, সেটা কাউকে খারাপ লাগবে না? আদিবের আগের স্ত্রী ছিল, একবারও জানিয়েছো আমাকে? আমি সমাজের কাছে এতটাই ফেলনা ফুপি? বেশ তিক্ত সুরে কথাগুলো বলল মেহুল। ফুপি যেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর আমতা আমতা করে বলতে লাগলো, আসলে তোকে জানানোর কথা মনে হয়েছিল ছিল না। যা হবার হয়ে গেছে। এখন এসব নিয়ে মন খারাপ করিস না। আমাকে জানানোর মনেই ছিল না? ব্যাপারটা এতটাই সামান্য লেগেছে তোমার কাছে? আমার মা কোথায়? মাকে দাও এক্ষুনি, আমি মায়ের সাথে কথা বলবো। ফুপুর অনিচ্ছা সত্ত্বেও আফসানা বেগমের কাছে কুহুকে ফোন নিয়ে যেতে হলো। আফসানা বেগম মেয়ের সাথে কথা বলার সাহস পাচ্ছে না। নিজে দাঁড়িয়ে থেকে সবটা জেনেও এই মিথ্যের মধ্যে বড় মেয়েকে ঠেলে দিয়েছে তিনি। ফোনটা কানের কাছে ধরে কেবল চুপ করে রইলেন। মেহুল এক্কেবারে শান্ত গলায় বললেন, মা, ও মা, আমাকে শুনতে পাচ্ছ? আমার আত্মচিৎকার তোমার কাছে যাচ্ছে মা। আফসানা বেগম নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। অঝোর 2 গাল বেয়ে পানি পড়ছে তার। ফুপাতে ফুপাতে বললেন, মেহুল, আমাকে ক্ষমা কর মা। আমি সব জেনে বুঝে চুপ করেছিলাম। বিশ্বাস কর, আমি তোকে ঠকাতে চাইনি। আদিব খুব ভালো ছেলে। তোর বিয়েটা খুব করে দরকার ছিল। সমাজের 10 জন মানুষ যখন আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বলতো, আমার সহ্য হতো না রে মেহুল। তাই মা হয়ে তোকে সবটা চেপে রেখে ঠকিয়েছি। আমাকে যা শাস্তি দিবি তাই মাথা পেতে নেব। কিন্তু মা, তুই আল্লাহর দোহাই লাগে আদিবের সংসারে নারাজ হন না। মানুষের জীবনে অতীত তো থাকে, এই বলে সেটা নিয়ে পড়ে থাকিস না মেহুল। মায়ের কথা শুনে মেহুল এক্কেবারে স্তব্ধ হয়ে গেল। তার মা জানে না মানুষের জীবনে অতীত থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই অতীতের স্মৃতি টেনে বেড়ানো অস্বাভাবিক। আদিব সেই স্মৃতিকে ঘরে আটকে রেখেছে, ফ্রেমে বাঁধিয়ে রেখেছে। মা যদি এসব জানতে পারে, কষ্টে তার বুকটা ফেটে যাবে। মায়েরা এমন বোকা হয় কেন? এত দুর্বল হয় কেন? পর্দার
ভেতরকার দৃশ্যটা কখনোই কি তারা দেখতে পায় না? নাকি দেখতে পেয়েও চুপ করে মেনে যায়, মানিয়ে যায়? নিজের সন্তানকেও মানিয়ে নিতে শিখিয়ে বড় করে রোজ। হয়তো তাই ভেবে পায় না মেহুল। মাকে বলল, চিন্তা করো না, আমি তো তোমারই মেয়ে, মানিয়ে নিতে জানি। তোমরা আমাকে জেনে শুনে আগুনে ধাক্কা দিয়ে ফেলেছো। দেখি কিভাবে আগুনকে ফুল ভেবে বাঁচতে পারি। না হলে সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাব। না গন্ধ পাবে, না ধোঁয়া উঠবে। ফোন রেখে দিল মেহুল। অনেক হিসাব নিকাশের ফলাফল তার অজানা। হাজার চেষ্টা করে তার উত্তর মিলছে না। আচ্ছা, আমার জীবনে ছোট থেকে কি আমি এমন পাপ করেছি যার জন্য আজীবন কেবল ঠকেই যাই বারবার? যা পেলাম, না পেলাম সায়নকে, না পেলাম ঠিকঠাক সম্মান, না হলাম বাবা মায়ের ভরসার পাত্রী, না হলাম ছেলেপক্ষের প্রথম পছন্দ, না হলাম স্বামীর দ্বিতীয় ভালোবাসার স্থান। আদিব আজও তার প্রথম স্ত্রীর সাথে বাতাই সেই ছবিটা যত্ন করে সাজিয়ে রেখেছে। রোজ ঘুম ভাঙলে নিশ্চয় ওই ছবির দিকে চেয়ে চোখ খুলে সে। এখনও তো ওর জীবনে আমি এসেছি। এখন ওই ছবির দিকে তাকাবে সে, নাকি আমার দিকে মুখ ফিরিয়ে নতুন করে ভাববে? মনে মনে ভাবে মেহুল। কেননা প্রশ্নের উত্তর নেই। আজ কোথাও রবীন্দ্রসঙ্গীত বাজছে না, না কাছে না দূরে। পৃথিবীটা আজ আস্ত এক গণকবর হয়ে উঠেছে। রোজ কত শত মানুষের জ্যান্ত লাশ সেখানে কবর হয় কে জানে। দরজা খোলার শব্দ হলো। আদিব নিশ্চয় ঘরে ঢুকছেন। বারান্দা থেকে ধীর পায়ে ঘরে এসে ঢুকলো। নন্দিতারা কিছু ক্যান্ডেল লাইট জ্বালিয়ে গেছে। ঘর জুড়ে না অন্ধকার না আলো। আদিব ঘরে ঢুকে ওয়ার্ড্রপে কি যেন করছে। আলো আধার ভালো লাগছে না মেহুলের কাছে। একটা কিছু হোক, হয় অন্ধকার নয় আলো। আলো আঁধারের অনুভূতি ভদ্র সমাজের সার্থক মানুষগুলোর জন্য। মেহুল তো সার্থক মানুষ নয়। পৃথিবী শুদ্ধ ব্যর্থতা তার নামেই লিখতে আস্তে আস্তে ইতিহাস রচনা করে ফেলছে। মেহুল বিছানার কাছে এসে নিষ্পলক মেঝের দিকে চেয়ে আছে। ভয় আর সংশয় ভর করেছে মনে। একটা মেয়ের জীবনে সবচেয়ে বেশি স্বপ্ন থাকে তার জীবনে আগত মানুষটাকে নিয়ে, একটা পুরুষকে ঘিরে। তার স্বপ্নের পুরুষ, যে তাকে পুরোটা দিয়ে অনুভব করবে, হাতে হাত রেখে ভরসা দিবে আগামী 100 বছরের। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আচমকা আদিবের প্রশ্নে ভাবনায় ছেদ পড়ল মেহুলের। আর চোখে চেয়ে আদিবের কথাটা বোঝার ভান করার চেষ্টা করলো। আগ্রহ নাকি অনাগ্রহ বুঝে ওঠা যাচ্ছে না। চুপচাপ বিছানায় উঠে 2 হাঁটু ভাঁজ করে বসলো সে। ওয়ার্ড্রপে নিজের কিছু জিনিস গুছিয়ে রেখে বিছানায় এসে বসলো আদিব। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর নিজেই চেঁচে বলতে লাগলো, খুব সম্ভবত ক্লান্ত আপনি, ঘুমিয়ে পড়ুন, কাল সকালে কথা হবে। আপনাকেও ক্লান্ত লাগছে। আমি বরাবরই ক্লান্ত, দেখানোর মতো নতুন কিছু নেই। আমাকে নিয়ে এজন্য কাউকে ভাবতে বারণ করেছি। আপনার স্ত্রীকেও ভাবতে দিবেন না? স্ত্রী? আদিবের হঠাৎ অবাক হওয়া দেখে মেহুল যেন কিছুটা থতমত খেয়ে গেল। সে তো আদিবের স্ত্রী, তাকে আদিবের স্ত্রী পরিচয় দিতেই এমন অবাক হবার কি আছে? কয়েক মুহূর্ত পর আদিব বলল, বিয়ে যেহেতু করেছি, স্ত্রী বটে। আপনি কি এই বিয়েতে নারাজ ছিলেন? নারাজ থাকলে ভুল বলতাম না, বিয়েতে রাজিও হতাম না। আপনারা অনেকেই কিছু বলতে জানেন না। যেমন এই যে আপনার আগের একজন স্ত্রী ছিলেন, টায়রা নামের, সংসার করেছেন, অথচ এই এত বড় সত্যিটা আমার থেকে লুকিয়ে গেছেন। সত্যি কথা লুকিয়ে যাবার অর্থ মানুষ ঠকানো। আদিব কয়েক মুহূর্ত ওর দিকে চেয়ে রইল। হাতের ঘড়িটার দিকে কিছুক্ষণ নিষ্পলক চেয়ে থেকে অন্য পাশে মুখ ফিরিয়ে নিল। মেহুল চাতো পাখির মতন চেয়ে আছে ওর মুখের দিকে। আদিব একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যদি তুমি করে বলি, আশা করি তাতে তোমার আপত্তি থাকবে না। তোমার পরিবারের লোক বলেনি আমার প্রাক্তন স্ত্রীর কথা? এমন কোনো আভাস আমাকে দেওয়া হয়নি। কত বড় মিথ্যের মধ্যে আমি আমার নতুন জীবন শুরু করেছি। এখন তবে কি করবে? আদিপের প্রশ্নে মেহুল সচকিত ভঙ্গিতে তাকালো সরাসরি আদিপের চোখের দিকে। ওই চোখের কোনো উত্তর নেই। একবার মৃদু হেসে মেহুল বলল, এখন কি আর আমার কিছু করার আছে? যা হবার তা খুব সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে ঘটিয়ে ফেলার মতো হয়ে গেছে। আজন্ম যার ঠকার অভ্যাস, তার কাছে সব মরীচিকা। আদিব মাথা দুলিয়ে বলল, তোমার অতীত নিয়ে তোমার কি ধারণা আমার জানা নেই, তবে ওসব নিচু গতিক, বর্তমান কোনো অস্তিত্ব নেই। তাই বুঝি তার সাথে বিয়ের ছবিটা সুন্দর করে বাঁধিয়ে তুলে রাখতে হবে বেডরুমে নিজের নতুন বউয়ের সামনে? কখনো দেখেছেন কোনো নারী তার স্বামীকে আজ অবধি ভাগাভাগি করেছে কি না? আদিব একবার মেহুলের চোখের দিকে তাকালো, তারপর হঠাৎ বিছানা থেকে নেমে ছবিটার কাছে গিয়ে টায়রার থেকে ওর ছবিটা তুলে নিয়ে ওয়ার্ড্রপের ভিতরে আটকে রাখতে গিয়ে ফিরে এলো। টেবিলের কাছে এসে উপরে সেটা আবার উল্টে ফেলে রেখে দিল। মেহুল চেয়ে চেয়ে চুপচাপ দেখে যাচ্ছে সব। আদিব সত্যি তার সাথে নতুনভাবে জীবন শুরু করবে। মানুষের জীবনে অতীত থাকতেই পারে, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যায় না। বাঁচতে হলে তার অল্টারনেট কিছু খুঁজে আঁকড়ে ধরে শিখতে হয়।
অতীত মানুষকে শেখায়, আর বর্তমান সেই শেখার অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয়। আদিব ওর কাছে এগিয়ে এসে বলল, এবার সব ঠিক আছে তো? মেহুল কোনো জবাব দিল না, কেবল প্রত্যুত্তরে মাথা নিচু করে বলে ফেলল, সেও বাঁচতে চায় আদিবের মতো করে। আদিবের সাথে হাতে হাত রেখে আদিব ঘরের টিউবলাইটটা অফ করে ড্রিম লাইট জ্বেলে বিছানায় এসে বসলো। তারপর মৃদুস্বরে বলতে লাগলো, টায়রাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, যাকে বলে কলেজ জীবনের প্রেম। আমার ক্লাসমেট সে, পালিয়ে বিয়ে করার পর টানাটানির সংসারে একসময় হাঁপিয়ে যায়। ভাগ্যটা বলা যায় বেশ ভালোই ছিল। আমার বাবা মা আমাদেরকে মেনে নিলেন, দুজনে ফিরে এলাম এখানে। সবাই কত খুশি টায়রাকে নিয়ে। সেদিন রাতে বাসার ছাদে বসে দীর্ঘ 4 ঘন্টা চাঁদ দেখেছিলাম এই খুশিটাকে সেলিব্রেশন করতে, কিন্তু টায়রা বোধহয় খুশি ছিল না। একদিন হুট করে কি জানি হলো তার, আমার সাথে থাকতে পারবে না, সংসার করবে না। এরপর আর কি, আমিও খুব। আদিব একবার থামলো। মেহুল শুনেছ? মৃদুস্বরে ডাকলো। মেহুলের কোনো সারা শব্দ নেই। শুয়ে শুয়ে গল্প শুনতে শুনতে কখন যে দু চোখে ঘুম নেমে এসেছে তার নামারই কথা। এই তো মাত্র সকালের ব্যস্ততা শেষে ঘরে ফিরে বিয়ের পিঁড়িতে বসা। কাকে মানিয়ে নিবে, কাকে মানাতে পারবে না, সেটা এখন বড় চ্যালেঞ্জ। বিকালে ঘুম থেকে উঠে মেহুল নিজেকে আবিষ্কার করলো ওর একটা হাত আদিপের বাম হাত আঁকড়ে ধরে আছে। বাসায় কুহু একইভাবে আঁকড়ে ধরতে ঘুমাতো সে। অভ্যাসটা রয়ে গেছে। বিশ্বস্ত মানুষের হাত ছাড়া যে কারো হাত ধরে ঘুমানোর অভ্যাস নেই তার। তবে কি আদিপ তার সেই বিশ্বস্তকেও? আদিবের মুখের দিকে চেয়ে একবার মৃদু হেসে ভাবল সে। অপরিচিত একটা মানুষের হাত ধরে ঘুমানোর ব্যাপারটা অবশ্য বেশ লজ্জার অনুভব হচ্ছে তার। তবে স্বামী বোধহয় কখনো পর হয় না। স্বামী হচ্ছে প্রতিটা নারীর পরমাত্মার একটা অংশ। মেহুল নিজেই নিজেকে বলতে লাগলো, মানুষের জীবনে ভালো কিংবা মন্দ অতীত থাকবে। আদিপের জীবনেও তাই। ভালো অতীতকে প্রশংসা করতে পারলে মন্দটা কেন শুধরিয়ে গ্রহণ করতে পারবে না? অবশ্য পারবে। কত মানুষের জীবনে এর চেয়ে কত আরও জঘন্য অতীত থাকে। আমার অতীতের জীবনে তো আমি সায়ানকে ভালোবাসলেন, সেই ভালোবাসার অতীত নিয়ে একটা জনম কাটিয়েছি। না, এখন আর সেই সব নিয়ে ভাবার সময় না। প্রতিটা মানুষের জীবনে ঘুরে দাঁড়ানোর একটা টার্নিং পয়েন্ট থাকে। আমাকে এখন নিজেকে দাঁড় করাতে হবে। আদিবের হাতের মধ্যে থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো মেহুল। ভোরে এক্কেবারে স্বচ্ছ সুন্দর আকাশ। মেঘ নেই, কুয়াশা নেই, রোদের উত্তাপ নেই। ইচ্ছে করছে রবীন্দ্রসঙ্গীতের তালে সেই ফেলে আসা নিত্যঙ্গনের সময় ফিরে যেতে। এই বাড়িতে সবাই নতুন বউয়ের এরকম অদ্ভুত উল্লুক চিন্তাভাবনা সবাই কিভাবে নেবে কে জানে। একা একা হাসে মেহুল। মাকে একবার কল দিতে পারলে ভালো হতো। মাকে বলে দিব, মা, আমি অনেক খুশি আছি। আদিবের জীবনে আমার জায়গাটা কেবল আমারই। মাকে কল দিয়ে আর কিছু বলা হয় না মেহুলের। বিছানায় শুয়ে থেকে বারান্দার দিকে যে আদিবের ঘুম জড়ানো কণ্ঠে তাকে বলতে থাকে, কী ব্যাপার এত সকালে বারান্দায়? আদিবের প্রশ্নে সম্বিতি ফিরে পায় মেহুল। একবার মাথা তুলে দুলিয়ে এসে উত্তর দেয়, এমনি, ইচ্ছে করছিল খুব, এমনি। অনেকগুলো দিন পার হয়ে গেছে, বারান্দায় দাঁড়িয়ে উন্মুক্ত বাতাসের নিঃশ্বাস নেওয়া হয় না। বিছানায় শুয়ে শুয়ে দূরের আকাশ দেখবার ভারী নেশা উঠেছে। আজ কেমন যেন অন্যরকম লাগছে। আপনাদের বারান্দাটা বেশ সুন্দর। এদিকে অ্যালোভেরা গাছ প্রায় মরে যাচ্ছে, পানি দেন না? কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করে আদিব কোনো সাড়া না পেয়ে মেহুল পিছনে তাকালো। আদিব বিছানায় নেই, হয়তো ফ্রেশ হতে গেছে কিংবা বাইরে সবার সাথে আলোচনা করতে গেছে কিছু নিয়ে। ঘরে ঢুকে ফোনটা বের করে মায়ের ফোনে কল দিল মেহুল। ওপাশে রিসিভ হলে ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। মেহুল বলল, মা শোনো, তোমার উপর আমার রাগ কিংবা অভিমান আর কোনোটাই নেই। কাল রাতে আদিবের সাথে যতটুকু কথা হয়েছে, আমার বিশ্বাস এই মানুষটার কাছে আমি ঠকবো না। আফসানা বেগম অবাক হয়ে বলল, মেহুল তুই বলছিস? হ্যাঁ মা, আমি বলছি, আর সত্যি বলছি। তুমি আমাকে নিয়ে চিন্তা করবে না, এখানে আমি খুব ভালো থাকবো, তুমি দেখে নিও। মায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ টেবিলের উপর দৃষ্টি পড়ল মেহুলের। আদিবের সাথে টায়রার সে ছবিটা আবার সোজা করে রাখা। গলাটা কেঁপে গেল মেহুলের। আওয়াজ বের হচ্ছে না। একবার চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। তারপর মিথ্যে অজুহাতে কল কেটে দিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো। দুটো হাস্যোজ্জ্বল মুখ, কিন্তু এবার এভাবে রাখার মানে কি? আদিব ছাড়া সারা রাত এ ঘরে কেউ আসেনি। আদিতে ভীষণ কান্না পাচ্ছে মেহুলের। একটু আগে মাকে পরম তৃপ্তে যে আশার আলো জাগিয়েছিল, সব নিমেষে নিভিয়ে গেল। চোখের পানি মুছে বাইরে বেরিয়ে এলো সে। আদিব কার সাথে জানি সোফায় বসে গল্প করছে। মাঝারি বয়সের লোকটা মেহুলকে দেখে এক পলক ওর দিকে তাকালো। মৃদু হাসিমাখা মুখ। নতুন বউকে দেখামাত্র সবাই জায়গা ছেড়ে দিয়েছে। যদিও এদেশের এই প্রথাটা মেয়েদের জন্য সারা জীবন থাকে না। সংসার জীবনে পুরাতন হয়ে গেলে সবার অভ্যাসের
পরিবর্তন শুরু হয়। এরপর টানা 4 দিন মেহুল আর ওই ছবিটাকে নিয়ে আদিবকে কোনো প্রশ্ন করেনি। ছবিটা যেভাবে সোজা রাখা, সে কারো চোখে পড়ার মতো। আদিব অনেকটাই কাছাকাছি চলে এসেছে মেহুলের। মেহুলও সবটা ভুলে বর্তমান আদিবকে গ্রহণ করে মানিয়ে নেবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দুপুরের খাওয়া শেষে বিছানায় শুয়ে ছবিটার দিকে তাকিয়ে আকাশ পাতাল চিন্তা করছে মেহুল। তখন আদিব এসে ঘরে ঢুকলো। দরজা খোলার শব্দ পেয়ে ওর দিকে একবার চেয়ে আবার অন্য দিকে তাকালো মেহুল। আদিব বিষয়টা খেয়াল করলো। হাসি মুখে মেহুলের পাশে এসে বসে সে বলল, মন খারাপ মেহুল? কই না তো। আমার কেমন জানি মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে বলো তো? দেখো, এখানে অন্য সবাই হয়তো নিজের কথা বলতে সংকোচ করতে পারে, তবে আমি কিন্তু আছি। ফ্রি মাইন্ডের শেয়ার করতে পারো। সেদিন সকালে ঘুম থেকে উঠে আপনি আমাকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যাপারটা আমার বেশ খারাপ লেগেছে। এটা কি সত্যিকারের কারণ? আদির প্রশ্নে মেহুল তবু কোনো কথা বলছি না। চুপচাপ যেমনি নীরবে শুয়েছিল ঠিক তেমনই ছিল। আদিব বোকার মতো মেহুলের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পর মেহুলের আরও একটু একটু কাছে সরে এসে মাথায় হাত রাখলো। এরপর গলায় বিজ্ঞের মতো ভঙ্গিতে বলল, জ্বরটার বালাই তো দেখছি না, তবে এমন উদাসীন। ভয়ে নাকি আচমকা কোনো পুরুষের স্পর্শে চমকে ওঠে মেহুল। প্রথম কারো স্পর্শ, সেটা যেভাবেই হোক। গলা শুকিয়ে আসে তার, আওয়াজ করতে পারে না। আদিবের হাতটা সরাতে পারছে না সাহস করে। একবার ঢোক গিলে চোখ বন্ধ করে ফেললো নিজের ভয়টাকে লুকিয়ে। আদিব সেই ভয়ের হদিশ টের পায়নি। মেহুলের চোখ বন্ধ চোখের চেয়ে কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। তারপর আচমকা মেহুলের কপালে মৃদু চুমু এঁকে দিল। মেহুল আর চোখ মেলে তাকায়নি। তাকানোর ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছে। আদিব প্রথম তার কাছাকাছি আসার মুহূর্ত, চুমুর প্রত্যুত্তরে কেবল আদিবের শার্টের কলারটা চেপে ধরছিল আলতো করে। প্রায় 1 সপ্তাহ পর আদিব একদিন মেহুলকে বলল, আমি আর আমরা বোধহয় তোমার সাথে অন্যায় করে ফেলেছি। বেশ কয়েকটা দিন পার হয়ে গেছে, তোমাকে বাবার বাসায় নিয়ে যায়নি। লোকে কি ভাবছে কে জানে। মেহুল বোকার মতো প্রশ্ন করে, কি ভাবছে? এই যে হয়তো ভাবছে আমরা তোমাকে বাবার বাসায় যেতে দিচ্ছি না, জোর করে আটকে রেখেছি, অন্যায় করেছি তোমার সাথে, এইসব আর কি। ভালোবাসা দিয়ে জোর করে আটকে রাখলে কিন্তু থেকে যাওয়া যায়। দরকার সেই ভালোবাসা ঠিকঠাক প্রয়োগ। আদিব কিছুক্ষণ মেহুলের মুখের দিকে চেয়ে থেকে বলল, আমি তাহলে বাবার সাথে কথা বলে আগামীকাল তোমার বাসায় নিয়ে যাব। বাঙালি মেয়েদের বিয়ের 3-4 দিন পর বাপের বাড়ি নিয়ে যাবার নিয়ম। পরের দিন বাবার বাড়ি আসার সুযোগ হয় মেহুলের। আদিবও এসেছিল বটে, তবে অফিসের কাজের জন্য দীর্ঘদিন আর ছুটি মেলেনি। এরকম যেন অনিচ্ছা সত্ত্বেও তাকে চলে যেতে হলো। যাবার সময় মেহুলের কপালে আলতো চুমু খেয়ে বলেছিল, শোনো, নিজের যত্ন নেবে। আমি ছুটির দিনে এসে তোমাকে নিয়ে যাব। আর প্লিজ ঠিক মতো খাওয়া দাওয়া করবে। মেহুল উপহাস ছলে জবাব দেয়, এত খাওয়া দাওয়া করলে আরও মোটা হয়ে যাব। এমনিতে কম খেয়ে খেয়ে এই অবস্থা, আর যদি। আদিব ওকে থামিয়ে দিয়ে বলে, শোনো মেহুল, সবাই খাবারের জন্য মোটা হয় না, কেউ কেউ এমনিতে মোটা হয়। এসব আল্লাহর প্রদত্ত। তুমি দেখবে চিকন মানুষও প্রচুর খাওয়া দাওয়া করে কিন্তু মোটা হয় না, অথচ মোটা মানুষ একটু খেলেই সমস্ত নাম ওদেরই হয়। আদিবের কথায় মেহুল পরম তৃপ্তি ওর বুকে মাথা গুজে নেয়। চলে যাবার সময় মেইন রাস্তা পর্যন্ত পিছু পিছু গেছিল মেয়েটা। আফসানা বেগম রান্নাঘরে রুটি বানাতে ব্যস্ত। মেহুল ধীর ধীর পায়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। মা একবার মেয়ের দিকে চেয়ে আবার রুটি বানানোতে মনোনিবেশ করেছে। আদিব আবার ছুটি হবে কবে? মেহুল অভিমান ভঙ্গিতে জবাব দেয়, শুক্রবার ছাড়া ওর ছুটি নেই। আমাকে বলে গেছে ছুটির দিন এসে আমাকে বাসায় নিয়ে যাবে। আফসানা বেগম মেয়ের মুখের দিকে আবার ফিরে তাকালেন। এতদিনে মেয়েটার জন্য ঠিকঠাক পাত্র তিনি পেয়েছেন। এই মেহুলকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। অথচ সৃষ্টিকর্তা প্রতিদানস্বরূপ তাকে আকাশ সম্মান খুশি এনে দিয়েছে। কুহুর কপালে যে কে আছে কে জানে। কুহুর কথা মনে পড়তে তিনি একবার এদিক ওদিক ঘুরে ভাবলেন। আশেপাশে কুহু নেই। তিনি মেহুলকে উদ্দেশ্য করে বললেন, কুহু কোথায় রে? মেহুল একবার সচক্ষুৎ ভঙ্গিতে মায়ের মুখের দিকে চেয়ে জবাব দেয়, কি জানি, সকাল থেকে তো দেখছি না, ঘরে ঘুমাচ্ছে বোধহয়। তুমি রুটি বানানো শেষ করো, আমি ডেকে আনি। বাসায় আসার পর থেকে সেভাবে সময় দিতে পারিনি মেয়েটাকে। মেহুল আর মায়ের জবাবের অপেক্ষা না করে কুহু রুমের দরজায় এসে দরজা লক করা। বেশ কয়েকবার ডাকাডাকি করে শুধু 1-2 বার হ্যাঁ হুঁ জাতীয় শব্দ পেয়ে আবার ঘুমিয়ে পড়ল। ইচ্ছে ছিল দুই বোন একসাথে নাস্তা করব, কিন্তু এই কুহুটা না আজকাল বড্ড আলসে হয়ে গেছে। ও বরঞ্চ একটু ঘুমাক। আদিবের ঘুম ভেঙেছে কিনা কে জানে। ফোন করে জাগিয়ে দেব? নিজেই নিজেকে প্রশ্ন করে সে। তারপর 7-5 না ভেবে সোজা নিজের ঘরে এসে আদিবের নাম্বারে কল দেয়। নাম্বার বন্ধ। প্রথমবার ভুল ভেবে দ্বিতীয়বার কল দিলে আবার বন্ধ। আদিবের ফোন সারা রাত চার্জে থাকে, সকালবেলাতেও চার্জ নেই। এরকম মন খারাপ নিয়ে মায়ের কাছে ফিরে এসেছে, কিন্তু মাকে নিজের মন খারাপের কারণ বুঝতে দেয় না। চুপচাপ নাস্তা করে বিছানায় গিয়ে উদাস হয়ে শুয়ে রইল।
দুপুরে আরও একবার আদিবের নাম্বারে কল দিলেও নাম্বারের সংযোগ পাওয়া যাচ্ছে না। প্রতিটা নারীর কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলো তার স্বামী। এই চরিত্রে কোনো নারী একবার ডুবে গেলে তার কাজ তার কাজ ভালো মন্দ সবটাই নিজের করে ভাবতে শেখা। সারাটা দিন কেটে গেলেও আদিবের নাম্বারে আর সুযোগ পায়নি মেহুল। দুশ্চিন্তায় সারা রাতের খাবার পর্যন্ত খেতে যায়নি। বাবা একবার ঘরে এসে জিজ্ঞাসা করছিল, তোমার কি হয়েছে মেহুল? দুশ্চিন্তায় যে আছো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু বিষয়টা কি? কিছু না বাবা। আদিবের সাথে মান অভিমান করেছো? বাবার প্রশ্নে একবার মুখে তুলে তাকালো, তারপর টেনে টেনে বলতে লাগলো, ও অভিমান নয় বাবা, সকাল থেকে আদিবের ফোনে কল দিয়ে পাচ্ছি না, কোথায় আছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বিগত কয়েকটা দিনে এমন ঘটনা তো ঘটে নেই। গতকাল রাতেও ঠিকঠাক কথা হলো আমার সাথে। ওর শরীর খারাপ না তো? জানি না। শ্বশুরবাড়ি অন্য কারোর সাথে কথা বলেছে? না। মেহুলের বাবা কিছুক্ষণ মাথা চুলকোলো। তারপর মেহুলকে ফোনটা তুলে নিয়ে আদিবের বাবার নাম্বারে ডায়াল করলো। রিং হতে এক্কেবারে শেষ মুহূর্তে ওপাশ থেকে ভারী গলায় আদিবের বাবা বলেন, হ্যাঁ মেহুলের মা, কেমন আছো? প্রত্যুত্তরে মেহুলের এপাশ থেকে সহসা বলে উঠল, আরে বেয়াই, আমি বলছি মেহুলের বাবা। আদিবের বাবা কেমন যেন উদাস সুরে বলল, হ্যাঁ হ্যাঁ বেয়াই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটা কথা বলার জন্য ফোন করেছিলাম যে ভাই। আদিবের বাবা সাহসা কোনো সম্মতি দিলেন না, বেশ নীরবতা। মেহুলের বাবা আলতাফ সাহেব ওপাশের মানুষের সম্মতির অপেক্ষা না করে বলতে লাগলো, আসলে মেহুল কয়েকবার আদিবের ফোনে কল দিয়ে পায়নি। মেয়েটা সে সকাল থেকে মন খারাপ করে বসে আছে, রাতেও খায়নি। আদিবের শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। ব্যাপার হচ্ছে ওর ফোনটা কাল হঠাৎ করে ভেঙে গেছে, সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে। ফোনের জন্য তো আর অফিস কামাই দিতে পারে না, বুঝেনি তো। তাই ফোন ছাড়াই অফিসে চলে গেছে। এখন নাকি জরুরি কাজ আছে, ও এলে আমি কথা বলিয়ে দিব। আদিবের বাবা যেন কথা বাড়াতে চাইছে না, দ্রুত গতিতে নিজের কথা শেষ করে ছোট্ট একটা অজুহাত দিয়ে কল রেখে দিলেন। আলতাফ হোসেন মোটামুটি খুশি। খুশি নয়, কেবল একটা মানুষ মেহুল। সারাদিন আদিবের সাথে ফোন কলের অপেক্ষা, রাত জেগে কিংবা কারো ফোন থেকে কল আসেনি। বুকের পাশটা কেমন জানি ছটপটানো শুরু করেছে তার। আদিব কল দেয়নি। বারবার শ্বশুরবাড়ির লোককে কল দিয়ে বিরক্ত করাটাও অশোভন লাগছে বড্ড। পরদিন সকালে মেহুলের নাম্বারে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। মেহুল তখন বিছানায় চাদর গোছাতে ব্যস্ত। টেবিলের উপর থেকে ফোনটা তুলে নিয়ে রিসিভ করতে ওপাশ থেকে কেউ ভারী গলায় বলল, মেহুল বলছো? জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। চেনার প্রয়োজন নেই, বলতে পারো আমি তোমার শুভাকাঙ্ক্ষী। একটা খোঁজ খবর দিতে এলাম। যেমন? আদিবের খবর পেয়েছো আর? না। জানতে চেষ্টা করনি? আদিবের ফোনে সমস্যা আমার শ্বশুর জানিয়েছে। তুমি সত্যিটা জানো না মানে? আদিবের ফোন নষ্ট হয়নি। সে আসলে তার আগের বউ নিয়ে পালিয়ে গেছে। তোমার সাথে বিয়ে ঠিক হবার পরেও টুকটাক কথা হতো ওদের। তারপর তোমার অনুপস্থিতির সুযোগ বুঝে পালিয়ে গেছে আবার। আদিব তোমার সাথে সংসার করবে না কোনোদিন। বিশ্বাস না হয় ওদের বাসায় ঠিকঠাক খোঁজ নাও, উত্তর পেয়ে যাবে। অপরিচিত ফোন কলের মানুষটা আর কিছু জিজ্ঞাসা করার শক্তি কিংবা সাহস কিছুই পাচ্ছে না মেহুল। পৃথিবীর শূন্য অনুভব হচ্ছে। শরীরের ভিতরে কেমন যেন অদ্ভুত কাঁপা শুরু হতে, তারপর মেঝেতে লুটিয়ে পড়ল। প্রায় 20-25 মিনিট পর জ্ঞান ফিরে চোখ মেলে তাকিয়ে দেখলো বিছানায় শুয়ে আছে সে। মা আফসানা বেগম শাড়ির আঁচল টেনে চোখের পানি মুছলেন। বাবা মাথা নিচু করে উদাস হয়ে কী যেন ভেবেই চলছেন। কুহু চোখ দুটো ফুলে আসে বেশ। খাটের একটা পালিশ করা তক্তা ধরে দূরে দাঁড়িয়ে আছে সে। বেশ কান্নাকাটি করেছে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মেহুল মিটমিটে চোখের সবার দিকে এক পলক চেয়ে নিল। বাবা মা নিশ্চিত জেনে গেছেন আদিবের ব্যাপারটায়। এই আদিবকে নিয়ে গতকাল প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আফসানা বেগম। মেহুলের বাবা বললেন, এখন কেমন বোধ করছো মেহুল? মেহুল একবারে শান্ত দৃষ্টিতে বাবার দিকে তাকালেন, তারপর জবাব দিলেন, আমি তো ঠিক আছি বাবা। তোমরা এত চিন্তা কেন করছো? মানুষের ভাগ্যে যা লেখা থাকে তাই ঘটে, ভবিষ্যতেও তাই ঘটবে। আচ্ছা মা, আমাকে এক গ্লাস পানি খাওয়াবে? আফসানা বেগমের মুখ তুলে তাকালেন। মা মেয়ের চোখে চোখ রেখে কি যেন বোঝার চেষ্টা করছেন। তারপর মাথা দুলিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। সমস্ত ঘর জুড়ে নীরবতা। আলতাফ সাহেব ভাবছেন মানুষের সামনে কি জবাব দিবেন সেটা বুঝে উঠতে পারছে না। মেহুলের সামনে নিজের মনের অবস্থা প্রকাশ করলেন না। আচ্ছা মা, তুমি তাহলে রেস্ট নাও। শরীর খারাপ করলে আমাকে কিন্তু জানিও, কেমন? বাবার কথায় মেহুল মাথা দুলিয়ে সায় দেয়। আলতাফ সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেলেন। মেহুল কয়েক মুহূর্ত বাবার দিকে চেয়ে কুহুর দিকে ফিরে তাকালেন, তারপর বললেন, বোকার মতো এই কয়েক মিনিট কান্নাকাটি করে কি হাল করেছিস রে? যা পড়তে বস, আমি বরঞ্চ একটু রেস্ট নিই। কুহু তবুও এক পাও নড়ল না। আফসানা বেগম গ্লাসের পানি নিয়ে এসে মেহুলের দিকে এগিয়ে দিতেই মেহুল হাতের ইশারায় সেটা টেবিলের উপর রাখতে বলে মাকে বিছানায়
বাইরে যেতে বলে বিছানায় শুয়ে পড়ল। ওরা দুজনে কিছুক্ষণ মেহুলের দিকে চেয়ে থেকে দরজা টেনে দিয়ে চুপচাপ বাইরে চলে গেল। জানলা দিকে আকাশ দেখা যাচ্ছে। ঠিক আকাশ না, আকাশের খণ্ডাংশ, কোথাও নীল, কোথাও সাদা, কোথাও আবার গাঢ় নীল। খণ্ড খণ্ড জীবনের এমন একটা রং থাকে। আহ, জীবন কত সুন্দর! মোবাইল ফোনটা বের করে আলাদা একটা সিম লাগিয়ে আদিপের নাম্বারে কল দিল মেহুল। রিং হচ্ছে, নিশ্চয় রিসিভ করবে সে। মনে মনে ভাবে মেহুল। না, আদিপ রিসিভ করবো না। তার পরিবর্তে একটা অচেনা নারীকণ্ঠী। হ্যালো, কে বলছেন? মেহুল জানে না কে বলছে সে। আদিপ কেউ হবারও প্রশ্ন নেই। কাঁপা কাঁপা সরে বলল, আদিপ সাহেব আছেন? আছেন, একটু অপেক্ষা করুন। তিনি আদিপকে ডেকে ফোনটা এগিয়ে দিলেন। ওপাশ থেকে আদিপের ভারী গলে বলছে, হ্যাঁ, কে বলেছিলেন? আমি মেহুল, কেমন আছেন? ওপাশ থেকে কয়েক মুহূর্তে আদিপের গলার স্বর আরও কান এলেন না। আরও কিছুক্ষণ কেটে যাবার পর আদিপ বলে উঠল, মেহুল, আমি আসলে... মেহুল ওকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা আদিপ, মেয়ে হিসাবে আমি এতটাই খারাপ ছিলাম? বিয়ের দিন তুমি বলতে পারতে তুমি তোমার প্রাক্তন স্ত্রীকেই ভালোবাসো, আমাকে নয়। আদিপ, যদি আমাকে ভালোবাসতে নাই পারলে তবে কোন অধিকারে আমার শরীর ছুঁয়েছিলে সেদিন? আমার শরীর এতই সস্তা? তুমি তোমার স্ত্রী ছিলাম বলে অধিকার ভেবে নিয়েছিলে। অধিকার, ভালোবাসা জন্মায় কেবল নিছক এই কাগজের সম্পর্কে নয়। তোমরা কাউকে ভালো না বেসে কিভাবে অন্য নারীর শরীর ছুঁয়ে ফেলো? যাকে ইচ্ছে তাকে দেখেই তোমার কিংবা তোমাদের শরীরে উত্তেজনা তৈরি হয়। এজন্য বোধহয় জগতে এত এত নারী প্রবঞ্চনা লঞ্চনার শিকার হয়। তোমার অনুভূতি শক্তি এত সস্তা? তোমার স্ত্রী দ্বিতীয় সম্পর্ক করেছিল বলে তুমি দ্বিতীয় সম্পর্কের মানে বিয়ে করেছিলে। দুজনের সমান দোষ কেটে গেল। মাঝ সমুদ্রে শুকিয়ে খরা পড়ে যাবে। তোমরা কেউ তো টের পাবে না। আদিপ কিছু বলার সুযোগ না দিয়ে মেহুল ফোন রেখে দিল। এই সব কথা বলে কীভাবে তার মুখ এলো তা সে নিজেই জানে না। শুধুমাত্র বিয়ে করেছিল বলে আদিপ তাকে স্পর্শ করেছিল, তার খুব কাছে এসেছিল। এতটাই কাছে যে এই স্পর্শ আজীবন কাটার মতো বিঁধবে তাকে। আর সেটা একটা ভালোবাসাহীন স্পর্শ ছিল। সব কিছু কেমন অসহ্য লাগছে তার। এই সব থেকে মেহুল একটু মুক্তি চেয়েছিল। মেহুল তুহিনের নাম্বারে কল দিল। ছেলেটার কাছে আর মুখ নেই তার। তবু তুহিন এখন শেষ ভরসা। কল রিসিভ করতে মেহুল বলল, তুহিন, আমি মেহুল বলছি, শুনছি। রেগে আছিস? রেগেছিলাম, কিন্তু তোর বিয়ের খবর শুনে সেই রাগ মাটি হয়ে গেছে। তোর চাকরি চেয়েও বিয়েটা গুরুত্বপূর্ণ, তাই হাসি মুখে সব মেনে নিয়েছি। কিন্তু সেই বিয়ে কোনো গুরুত্ব নাই। আমার আর সংসার হলো না রে, মানে সময় হলে তোকে জানাবো। আবার তোকে অনুরোধ করছি, আমাকে একটা চাকরি জোগাড় করে দিবি? বিশ্বাস কর, এবার আর কখনোই ভাইবার আগে বাড়ি ফিরে আসবো না। এবার আর চাকরি ছেড়ে বিয়ের আসরে বসবো না। কথাগুলো তুহিন কোথায় যেন লাগলো অনেক। হাত ধরিয়ে তার ঠিক হদিশ পেল না। তুহিন বলল, আমার অফিসের পদ তো আর খালি নেই। তবে শুনেছি কোম্পানির কক্সবাজারে একটু নতুন হোটেলে লোক দিবে। ওখানে ব্যবস্থা আছে, পারলে যাবি? তুই যেখানে খুশি, আমাকে একটা চাকরি দিলে হবে। আচ্ছা, কথা বলি। তুহিনের সাথে কথা শেষ করে মেহুল বিছানা থেকে নেমে সোজা বারান্দার দিকে গেল। উঠতি দুপুরে রোদের আলো মন্দ লাগছে না। এর চেয়েও কত শত কড়া উত্তাপ তাকে ছুঁয়ে গেছে অনবরত। সেই হদিশ কেউ রাখে না, কেউ না। মানুষ সবসময় সুযোগ বুঝে দুটো আফসোসের কথা, মন্দ কথা, কটু কিংবা সমালোচনা শোনাতে পারে, কিন্তু সেই সব থেকে মুক্তির উপায় কেউ দেখায় না, দেখাতে পারেই না। একবার দীর্ঘশ্বাস নিয়ে সে চোখ বন্ধ করে ফেলে। আজকাল চোখ বন্ধ করে মুক্তি মেলে না। কিছুক্ষণ পর কুহু এসে দাঁড়ালো ওর পাশে। মেহুল স্পষ্টতা টের পেয়েছে। চোখ বন্ধ করে সে বলল, কিছু বলবি? কুহু আচমকা বোনকে জড়িয়ে ধরে মেহুল আর চোখ বন্ধ করে থাকতে পারল না। দুহাত দিয়ে কুহুকে আঁকড়ে ধরল। কুহু অন্তত নরম সুরে বলল, আপা, তোমার জীবনে এত কষ্ট কেন? সবাই জানে কষ্ট পাওয়াটা আমার লিখিত, তাই জেনে বুঝে সবাই আমাকে কষ্ট দেয়। এটাই তো জগতের নিয়ম। এটা কোনো নিয়ম? এমন নিয়ম কিভাবে হলো? যেমন করে তুই আমার থেকে দূরে সরে গেছিস। আজকাল কোনো কিছুই আর আমাকে জানানোর প্রয়োজন মনে করিস না। কুহু এবার হাউমাউ করে কেঁদে ফেলল। মেহুলকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপা, আমার ভুল হয়ে গেছে। আসলে সাদাব আমার নাম্বার নিয়ে গেছিল। এরপর প্রায় কল দিত, অনেক কিছুই বলতো আমাকে। আমার অল্প বয়স, বোঝই তো। ওর কথায় আমি আস্তে আস্তে কিছুটা দুর্বল হয়ে যাই, তাই। একটু থেমে কুহু আবার বলল, আমি আর সাদাপের সাথে কথা বলবো না আপা। এমন না যে তোমাকে পছন্দ না করে আমাকে করেছে বলে, কিন্তু যেই পরিবারে বড় বোন রেখে ছোট বোনের বিয়ের কথা বলে, সেই পরিবারের মানসিকতা কখনোই ভালো হতে পারে না। সবচেয়ে ভালো কথা হলো, ওদের জন্য আমার বড় আপা অপমানিত হয়েছে। কুহুর প্রতি উত্তরে মেহুলকে আরও শক্ত করে জড়িয়ে নিল। প্রায় ১.৫ সপ্তাহ পর কক্সবাজারে মেহুলের চাকরির ব্যবস্থা করে দিয়েছে তুহিন।
মেহুল আর না করেনি। অন্তত এই ব্যস্ত শহর, ব্যস্ত মানুষের হয়ে দূরের মানুষগুলোর থেকে তো দূরে থাকা যাবে। বুক ভরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে শ্বাস নিতে পারবে। এইসব বা কম কিসের। ব্যাগপত্র গুছিয়ে আলতাফ সাহেব মেহুলকে গাড়িতে তুলে দিয়ে এসেছে। কুহু সাথে গিয়েছিল। জানলার ধারে সিট বোন আর বাবাকে বিদায় জানিয়ে চোখ বন্ধ করে বসলো সে। বাস চলছে দূরের কোনো গন্তব্যে। হঠাৎ মোবাইল ফোনের ভাইব্রেশন শব্দে চমকে ওঠে। আদিপের নাম্বার থেকে কল। আসলে বাবা, আলতাফ সাহেব আদিবের বাসায় কল দিয়ে আদিবের নামে মামলা করবেন বলে জানিয়েছে। সেই ভয়ে হয়তো আদিবের কল। আর যদি অন্য কোনো কারণে হয়ে থাকে, তবু এত প্রতারণার ভিড়ে আর যাবার প্রয়োজন নেই মেহুলের। কলটা কেটে দিয়ে একটা টেস্ট দিল। যেখানে মনের কানাকড়ির দাম নেই, সেখানে মামলা করে সংসার করার চাহিদা আমার নেই। ঠকালে আমাকেই ঠকান। সবাই ঠকাতে গেলে শেষমেশ নিজেই ঠকে যাবেন। সবাইকে স্পর্শ করতে গেলে নিজের উপরে ঘৃণা ধরে যাবে। এরপর আদিপের নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে ফোনের ব্যাগে রেখে দিলেন মেহুল। পাশে এক বয়স্কা ভদ্রমহিলার সিট। তার দিকে চেয়ে মেহুল ভাবে, একটা জীবন কি খুব বড়? কত বড়? সমুদ্রের মতো হবে হয়তো। তার থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে তাকাতে বাতাসের ঝাপটা এসে লাগলো চোখে। পরম তৃপ্তির চোখ বন্ধ করে নয় এসে সমাপ্ত। জানি না গল্পটা ভালো হলো কিনা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।